কি ঘটনা বলবো? আপনারা জানেন যে ঈদের সময় কাউকে খুঁজে পাওয়া খুব মুশকিল। এই সময় মানুষজন এসে মানে বিভিন্ন জন ঢাকা শহর পুরো ফাঁকা হয়ে গেছে এবং ঢাকা শহরটাই হয়ে গেছে ভুতুড়ে। তো এই শহরে বসে যে কোনো ঘটনা বললে মানে আপনি যদি এই শহরে বসে শোনেন তাহলে আপনার কাছে আরো আজকে মানে আজকে যে ফিলিংটা সেটা অন্যরকম হতো আর কি। যাই হোক, তো আমি চিন্তা করছিলাম যে কি করবো আজকের যে ব্যাপারগুলো নিয়ে কখনো আলোচনা করা হয়নি, যে ঘটনাগুলো নিয়ে খুব বেশি একটা আমরা মানে আর পরে কথা বলিনি, সেই সমস্ত ঘটনা একটু বলি। যেমন 2010 সালের 13 আগস্ট ভোটটা শুরু করি। ওই দিন খুব তাড়াহুড়া করে আমরা শুরু করেছিলাম এবং শুরু করার প্রয়োজন ছিল বলে শুরু করেছিলাম। এবং ওই দিন খুব এবং যেখানে বলা হয়েছিল যে মানে ভূত ফিল্ম শোনার মানে কাদের জন্য শোনা যাবে কাদের জন্য শোনা যাবে না, অনেকটা মানে এরকম ধরনের ব্যাপার সেটা ছিল আর কি। না বলে আমরা বড় পরে সকল কার্ডিয়াক পেশেন্টের জন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আজ রাত 12টা থেকে 2টা পর্যন্ত রেডিও ফুর্তি অন করবেন না। প্রোমোটা খুব বেশি দিন বাজেনি। এই চুপটা মানে যারা প্রথম দিন শুনেছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে, আমারও মনে আছে এবং আমার মনে থাকবে। এবং কোন সিচুয়েশনে লিখেছিলাম তখন রমজান মাস চলছিল সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি। সম্ভবত রমজান মাস চলছিল কি, আমার কেন যেন মনে হচ্ছে, ঠিক আমি শিওর না, আপনার একটু যদি আমাদের এসএমএস দিয়ে জানাতে পারেন। আহ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওই দিন হঠাৎ করে একটা শো শুরু করেছিলাম তো, কিন্তু প্ল্যানটা ছিল অনেকদিন ধরেই, কিন্তু এত তাড়াতাড়ি শুরু করবো সেটা জানতাম না। বাট যখন শুরু করলাম তখন তো শুরু হয়ে গেছে এবং সুমন ভাইরা এসেছিলেন, তো সবকিছু মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি ছিল। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি চলে যাবো আমাদের প্রথম যে এন্ট্রিটা ছিল, অর্থাৎ প্রথম যে কথাগুলো আপনাদের সাথে বলছিলাম, প্রথম ভূতের সময় আপনাদের সাথে কথা বলা, সেই কথা বলা অর্থাৎ এন্ট্রিটা শুনে আসবো। শুনে আসি আমাদের ফার্স্ট এন্ট্রি। ঘড়িতে সময় এখন রাত 12টা, আর একটু আগে আমরা মানে 13 তারিখ পার করে এসেছি। তো 13 তারিখে সবসময় 13 তারিখের সঙ্গে অশুভ একটা কথা সবসময় আমরা যোগ করতে চাই, কিন্তু এখন 14 তারিখ, তারপরে আমরা সেটা থেকে মুক্তি পাইনি, সেই অশুভ ব্যাপারটা থেকে যাচ্ছে। কারণ আজকে আমরা রেডিও ফুর্তিতে সবাই আলোচনা করতে বসছি, আমাদের সাবজেক্ট হচ্ছে ভূত, এবং আজকে এই শোটির নাম হচ্ছে ভূত এফএম। আর এই সঙ্গে রয়েছেন ভৌতিস্টরা আমাদের সাথে। আর ভৌতিস্টের মধ্যে রয়েছেন প্রথমেই আমাদের সুমন ভাই, অর্থহীনের সুমন আমরা সবাই জানি। সাকিব ভাই রয়েছেন, জিবরান ভাই রয়েছে। তাদের আগে পরিচয়গুলো আমি আপনাদের কাছ থেকে তুলে ধরছি, তারপরেই অন্য কথায় আসবো। সবার আগে সবাই একটু, সুমন ভাই প্লিজ কিছু যদি বলতেন। হ্যালো এভরিওয়ান, আমি সুমন, অর্থহীন ব্যান্ডের। আজকে এখানে রেডিও ফুর্তিতে অ্যাকচুয়ালি গান গেতে আসিনি, ইনফ্যাক্ট কোনো গানের শোতেও আসিনি। আজকে একটু আগে যা বললো, একটু ডিফারেন্ট টাইপের আমরা একটা শো আপনাদের সবাইকে দেবার চেষ্টা করব। সো আমি অর্থহীনের সুমন এবং আমার সাথে আমার টিমের আরো দুজন আছে। সাকিব কিছু বলো। Hi everyone, আমি সাকিব, কৃতি ফেটের vocalist, bassist আর creative director at Aesthetic এজেন্সিতে। আমিও ভৌতিক টিমের একজন মেম্বার। আর থার্ড হচ্ছে জিবরান, আমি ডেথ রো ব্যান্ডের ভোকাল, non-existent and currently a filmmaker. আমি আজকের ঘটনা দিয়ে শুরু করি। প্রথমে আমি আজকে যখন মনে করছিলাম মানে এই শো এর ইতিহাসটা পরে বলবো, শুরুতেই বলি যে আমি বারবার করে ট্রাই করছিলাম যে শো এর জন্য সবাই ঠিক মতো কখন আসবে বা কি হবে, এটার জন্য আমার মোবাইল থেকে সবাইকে এসএমএস পাঠাবো।
তো এসএমএসটা পাঠানোর সময় আমি সন্ধ্যা হওয়ার পর থেকে এসএমএস যতবার পাঠানোর চেষ্টা করছিলাম, কমপক্ষে আমি 5-6 বার ফেলিওর হয়েছি। মানে আমার কোনো বাটন এখন পর্যন্ত, মোবাইলের কোনো বাটন কাজ করছে না, কাউকে ফোন করতে পারছি না, এবং এসএমএস তো করা তো দূরের কথা, এবং প্রত্যেকটা কল অটো কল হয়ে যাচ্ছে। মানে আমি জাস্ট মানে ইয়েস বাটন প্রেস করার আগেই কল শুরু হয়ে গেছে। এবং আমি মানে ভূত এফএম এর সাথে এর কোনো একটা রিলেশন আছে কিনা আই ডোন্ট নো, কিন্তু আমি নিজে যে বাসাটায় থাকি, সুমনের সাথে এর আগে বলছিলাম আমি যে বাসাটায় থাকি, সেই বাসাটায় আমি আবিষ্কার করেছিলাম যে সেই বাসায় কিছু ভূত আছে, এবং আমি দেখতে পেয়েছি। অনেকে বলে যে ভূত নাই, কিন্তু বা এটা হচ্ছে বা আমার মস্তিষ্ক হয়তো টায়ার্ড ছিল, সেটাও হতে পারে, কিন্তু আমার চোখের সামনে রাতের বেলায় প্রায় আমি ম্যাজিক্যাল একটা নাম্বার আছে, একটা টাইম আছে, সেটা হচ্ছে 3 AM বা 3 PM, মানে যে সময় জেসাস মারা গিয়েছিলেন আর কি। তো সেই সময়টাতেই আমি দেখেছিলাম যে আমার গিটারের তারগুলো একদম চোখের সামনে, আমার 3 নাম্বার গিটারের 3 নাম্বার তারটা টাং করে ছিঁড়ে গেল। তারপর আমি এটা এসে আমাদের ফুর্তিতেই শেয়ার করলাম যে এরকম একটা ব্যাপার, যে ভূত নিয়ে আমার বেশ মানে এরকম ভয় ভীতি রয়েছে। এবং এই একই সময়ে আমি একটা ইউটিউবে একটা প্রোমো দেখেছিলাম ভৌতিস্টের, এবং সেটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। এবং যেই মুহূর্তে ফার্স্ট শটে একটা মহিলা, একটা মেয়ে বিছানায় শুয়ে আছে, এবং তারপরে দেখা যায় যে একটু পরেই চমকে সে তাকায়, এবং দেয়ালে একটা মানুষ একদম অনেকটা মানে ক্রুসিফাইডও ঠিক বলবো না, কিন্তু ওই টাইপের। এবং আমি খুবই মানে ভয়ও পেয়েছিলাম, খুবই মুগ্ধ হয়েছিলাম যে না, আমরা হয়তো এমিলি রোজের মতো কোনো কাজ এখনো হয়তো বাংলাদেশে হয়নি, কিন্তু হতে যাচ্ছে, বা এক্সোসিজমের মতো এক্সোসিজম পার্ট 1-2 এরকম কোনো কাজ হয়নি, হতে যাচ্ছে হয়তো, বা মিররের মতো একটা ফিল্ম হয়তো একদিন আমরা বানিয়ে ফেলবো। যাই হোক, এখন আমি এই জন্য মানে তারপরে সুমনের সাথে কন্ট্যাক্ট করার পরে সুমন ভাই রাজি হয়ে গেছেন, এবং আমি সেই জন্য খুবই হ্যাপি এবং খুবই গ্রেটফুল সুমন ভাইয়ের প্রতি যে সুমন ভাই আজকে এসছেন। তো এই ছিল আমাদের পুরনো প্রথম এন্ট্রি, এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা ওই পুরোনো দিনে ফিরে গেছেন। এবং আমার কাছে খুব অদ্ভুত লাগে যে এখন অনেকে আপনারা বলেন যে ভূত এফএম মানে আগে বেশি ভালো ছিল। আপনারা কম্পেয়ার করলেন, অবাক হবেন সত্যি। মানে মানে ভূত এফএম যারা রেগুলার শোনেন, তাদের কোনো ধরনের কোনো হরর ফিল্ম দেখে ভয় লাগানোটা খুব কঠিন, মানে ভয়। এবং সেই জন্যই ভূত এফএম যারা রেগুলার শোনেন তাদের মানে আমাদেরও যে কোনো ঘটনা, নর্মাল কোনো ঘটনার সঙ্গে ভয় পাওয়াটা বেশ। সুতরাং আমাদের একটার পর একটা কথা, এবং অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমরা আমাদের সামনে এই ঘটনাগুলো নিয়ে আসি। আচ্ছা, যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ঘটনা, এটা হচ্ছে আমাদের প্রথম যে ঘটনা ছিল, সেই ঘটনাটা কেমন ছিল সেটা আমরা একটু সরে আসবো। এবং এটা প্রথম দিনই ছিল আমাদের, ওই দিনের তারিখটা তখন হচ্ছে, যদি 13 তারিখে শুরু হয়েছিল, কিন্তু সেদিন 14 তারিখে হয়ে গেছিল, এবং 14/8/2010 আমরা একটা ঘটনা শুনেছিলাম, এবং সেই ঘটনাটা আমরা আজকে আরো একবার শুনে আসবো। চলো শুনে আসি ঘটনাটি। আমি এখন দু একটা ছোট ঘটনা বলবো, যেগুলো অ্যাকচুয়ালি আমি বাসাটা কোথায় ছিল কি ছিল এগুলো এটা বলবো না। সো ঢাকার বাইরে একবার একটা জায়গায় গিয়েছিলাম। এটা হচ্ছে প্রায় 4 বছর আগে। একটা টিভির একটা অ্যাডের শুটিং হচ্ছিল। শুটিং এর মিউজিকটা ফুয়াদ করেছিল, আমিও ছিলাম ওটার সাথে। তো আমি গেছিলাম দেখতে আর কি, যে কিরকম হচ্ছে আমি জাস্ট একটা ফান মজা আর কি। ওকে, সো ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে। লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে আছে, বাসাটা কেউ থাকে না। আচ্ছা, বাসাটাতে অনেক সমস্যা হয়। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মালিক কোথায় থাকে। তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি কানাডায় কোন একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি কানাডার সিটিজেন হয়ে গেছে, উনি ওখানেই থাকে। বাট উনি এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে, এবং এই বাসায় কেউই থাকে না, একটা কেয়ারটেকার জাস্ট বাইরে আরেকটা বিল্ডিং এ থাকে। সো তখন আমি বললাম যে আচ্ছা, ইন্টারেস্টিং, তাহলে কি ওখানে ঢোকা যাবে কিনা। তখন আমরা যেটা করলাম যে পারমিশন নিতে গিয়ে, মালিক নাই, সো কেয়ারটেকার বললাম যে দেখেন ভাই, আমরা অ্যাকচুয়ালি রাত্রে একটু দেখতে চাই, শুনছি বাসাটা একটু অন্যরকম। কেয়ারটেকার বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা আসতে পারেন। রাতে আমি গেলাম, তখন তো অ্যাকচুয়ালি আমার ওইরকম টিভি শো প্ল্যান করে আমি ওখানে যাই না। সো বাট ফরচুনেটলি আমার কাছে একটা হ্যান্ডিক্যাম ছিল, ছোট একটা ক্যাম্পকর্ডার ছিল। ছোট একটা ক্যাম্পকর্ডার, আর যে শুটিং এর জন্য ওই যে ওয়াকিটকি ছিল, রেড ডটের শুটিং ছিল। তো আমি শুভ্র ভাইয়ের কাছ থেকে আমি বললাম যে আপনার ওয়াকিটকি গুলো দেন, আমাদের লাগবে। আমরা 3 জন গেলাম তখন। ওকে, তো ওখানে ঢুকলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত 12:15টার দিকে। 12:15টার দিকে ঢোকার পরে 15 মিনিটস তো যায়নি। আমরা 3 জনের মধ্যে একজন বলে যে শোন ভাই, আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না, আমি চলে যাই। আচ্ছা, তখন আমি বললাম ওকে ফাইন, বাসার বাইরে গাড়ি রাখা আছে, তুমি জাস্ট হোটেলে নেমে আবার গাড়ি পাঠিয়ে দাও, আমরা আছি এখানে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। সে চলে গেল। আমি আর আমার সাথে আরেকটা ছেলে ছিল, ইমরান না। ওকে,
তখনও আমাদের কিন্তু এই ভৌত স্ট্রিমটা হয়নি, আমি এটা ভৌত স্ট্রিম হওয়ার আগের কথা বলছি। ওকে। ইমরান আর আমি, আমরা দুজন বাসাটার ব্যাপারটা মানে এটা বাসাটাতে ঢোকার পরে একটু অন্যরকম লাগছিল, একটু মানে ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না, মানে বোঝাতেও পারবো না, ফিলিংটা ভালো ছিল না। আচ্ছা। অস্বস্তি মানে হচ্ছে অস্বস্তি, মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে, কেমন জানি লাগছে, একটু অন্যরকম লাগছিল। সো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে। তো আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম, ইমরান তুমি কি ঠিক আছো, তোমার কেমন লাগছে? তখন বলেছে, শুন ভাই, আমারও কেমন জানি একটু ভালো লাগছে না। আচ্ছা। তখন আমরা সব একটা একটা করে দোতলা একটা বাসা, আমরা একটা একটা করে রুম করতে করতে শেষে আমরা আবিষ্কার করলাম যে দুটো রুম আছে, একটা দোতলায় কোনার একটা রুম, আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন, ওখানে অনেক লাকড়ি টাকড়ি পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা। বাসাটা পুরো, বাই দ্য ওয়ে, বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই, পুরো ও মাই গড, এটা তো ধুলা নাই, ধুলা আচ্ছা। কিছু নেই, কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই, দু একটা শেলফ আছে, মানে এই বাসাটাতে কেউই থাকে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময় কেয়ারটেকার যখন বাইরে একটা তালা ঝোলানো ছিল, তালাটা খুলে দিয়ে কেয়ারটেকার দরজাটা খুলে বললো যে আপনারা যান। তখন আমি বললাম, আপনি যাবেন না? বললাম না। ওকে। সো মানে কেয়ারটেকার ওই বাসাটা পাহারা দেয়, পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে, ওখানে সে থাকে, সে পর্যন্ত ওই বাসায় রাতে ঢুকে না, তার নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে। সো তখন থেকেই আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি। সো আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে দুটো রুমে গিয়ে না বেশ অন্যরকম, মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না, মানে গুজ বাম্প হচ্ছে খামাখাই, মানে কেমন জানি লাগছে। সো তখন আমি ইমরানকে বললাম, ইমরান এই দুইটা রুম তো কেমন জানি লাগতেছে, একটা কাজ করি, তুমি একতলায় ওই রুমটাতে থাকো, আমি দোতলায় রুমটাতে। তো আমরা দুজন আলাদা হয়ে গেলাম, স্পিড আপ। সো সে নিচে, আমরা উপরে, আমি উপরে ওয়াকি টকিতে কথা বলছি, হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয়েজ পেলাম কোন একটা জায়গা থেকে, মানে এটা হচ্ছে অনেকটা বিড়াল কাঁদে না মানুষদের মতন করে, বাচ্চাদের মতন করে, ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না, আওয়াজটা হচ্ছে ফর এন এক্সাম্পল, মানে আমি যদি এভাবে বলি যে একটা বিড়াল কাঁদতে চাচ্ছে, কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপে ধরে তাহলে ধরে রাখে, মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে। জিনিসটা খুব উইয়ার্ড লেগেছে, এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল, সেও শুনেছে, আমি দোতলাতেও শুনেছি, একই আওয়াজ, একই রকম। এবং কিন্তু আওয়াজটা কিন্তু খুব ফেইন্ট একটা আওয়াজ। ইমরান উপরে আসতে বলে যে, শুনুন আপনি কিছু শুনছেন? আমি বললাম, হ্যাঁ আমি শুনছি। তা আমরা আশেপাশে রুম টুম ঘুরতে ঘুরতে হঠাৎ বললাম যে আবার আওয়াজটা পেলাম, তখন বুঝলাম আওয়াজটা ছাদ থেকে আসছে। আমরা দৌড়ে দুজন ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে ছাদে কিছু নাই, নিচে ধূপ টাইপের একটা আওয়াজ হয়েছে। আমরা আবার নিচে আসলাম, নিচে এসে দেখলাম নিচে কিছু নাই। তারপরে আমি দোতলায় যে রুমটাতে ছিলাম, ওই রুমে একটা ক্লজেট ছিল, দেয়ালের মধ্যে একটা আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল, তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম, ওটা পারছিলাম না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যখন উপরে ছাদে গেলাম, ছাদ থেকে যখন নিচে আসলাম, এসে দেখলাম যে ওই দোতলার ওই রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন, খোলা। সো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে, আমরা অনেক টানাটানি করেছি, বাসাটা অনেক পুরানো, ওটা তখন লুজ হয়ে গেছে, আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে। তো এটার সাথে ভৌতিক কিছু নাই, সো ব্যাপারটা এরকম। বাট এতটুকু আমি বলবো যে আমরা যতক্ষণ এই বাসার মধ্যে ছিলাম, আমাদের একটা সময় এসে বুঝলাম যে আমাদের মানে মাথা টাথা অনেক ভারী হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা কখনই আমি বোঝাতে পারবো না যে ফিলিংটা কি, মানে অনেকটা জ্বর আসলে যেরকম লাগে একটু ওরকম লাগছিল। তারপরে একটা সময় আমরা ওখানে থাকতে থাকতে একটা সময় যেটা হলো যে আমি ওয়াকি টকিতে নিচে একতলায়, তখন ইমরান দোতলায়, আমরা আলাদা হয়ে গেছি। ওয়াকি টকিতে ওকে বলছে, আচ্ছা তুমি তো কিচেনের পাশে, দেখো, মানে পুরো ঘটনাটা ছিল এরকম যে তুমি তো কিচেনের পাশে, অনেক খিদে লাগছে, দেখো তো ফ্রাইড চিকেন পাওয়া গিয়ে ফাইল হয়ে গেছে, জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন, কজ একটু কেমন জানি লাগছিল। আমার কথাটা তখন শেষ হয় নাই, ঠিক আমার পায়ের পিছনে, এক হাত পিছনের দিকে হবে, মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে, মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ, মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি দিল। আচ্ছা, ঠাস করে একটা আওয়াজ, এবং আমি ডেফিনেটলি আমি ভয় পেয়েছি। আমি সাথে সাথে বলেছি যে কি, এটা একটা অ্যাবান্ডেন একটা বাসা, দোতলা একটা রুমের মধ্যে আমি আছি, এবং এই রুমে কিচ্ছু নাই, কোনো ফার্নিচার নাই, হঠাৎ করে কিসের আওয়াজ? আমি ঘুরে আমি কিছু দেখিনি, আওয়াজটা এতই জোরে হয়েছিল, মানে বেশ জোরে। ইমরানও দৌড়ে উপরে চলে এসেছিল, যে মানে সেও ভয় পেয়েছে যে উপরে কি হচ্ছে, এবং তখন আমরা বেশ ভয় পেলাম। তখন তারপর থেকে ওই আওয়াজটার পরে নেক্সট 30 মিনিটসের মতন যাবতীয় জিনিসপত্র আমরা এক্সপিরিয়েন্স করেছি, যাবতীয় জিনিসপত্র, মানে আমি ঠিক এটা, আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি, আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন আপনার সামনে দেখা গেছে, নাথিং লাইক দ্যাট, বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি, এটা মানে আমি এখন বলছি না, এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে, বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা
কোনো অবস্থাতেই বাংলাদেশের একটা মফস্বল টাউনের একটা বাসার মধ্যে যে বাসাটা 70-80 বছর আগে বানানো হয়েছে সেই বাসায় ওই বাসার কনস্ট্রাকশন মানে বাসাটা বানানো যে হয়েছে সে আমি একটা সাইন দেখেছি হুম। একটা ফ্লোরের মধ্যে খোদাই করা মোজাইকের মধ্যে এগুলো জিনিস থাকার কথা না এগুলো খুব আহ, আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে ও মাই গড। যে টাইপের জিনিসপত্র লাগে আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি আচ্ছা। আছে ওই বাসায় হুম। মানে একটা রুম আছে রুমটার যে শেপ ফ্লোরের মধ্যে যে ডিজাইন দিস ইজ অ্যাবসার্ড এটা হতেই পারে না যে বাংলাদেশে কোনো মফস্বল একটা শহরে। মফস্বল শহরের একটা বাসার মধ্যে Right. আমরা এই সব জিনিসপত্র আছে আমাদের কাছে আছে আমাদের ভিডিও ফুটেজ আছে আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি আমরা রাত 3:15টার দিকে আমরা বের হয়ে এসেছি আমরা থাকতেই পারিনি বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজে ফিলিং হচ্ছে এই সময় আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না, কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে, মানে কোন একটা মানে ফিজিক্যাল কোন একটা চেঞ্জ আসবে। এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি এবং আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে হুম ঘটনাটা যাই হোক নাই হোক আমরা 3:30টার সময় বের হয়ে চলে এসেছিলাম হুম যখন আমরা হোটেলে এসেছি হোটেলে আস্তে আস্তে ইমরান বললো যে শুনবে আমার শরীর অনেক খারাপ লাগছে রাইট। আমরা শুয়ে পড়ছি আয়সা আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল ওই ভিডিওর ফুটেজটা তখন ওই যে শুভ্রই ওখানে ছিল গাজী শুভ্র রেড ডটের ওনারা যে অ্যাডের কাজের জন্য রাইট। শুভ্রভাইকে আমি দিয়ে বললাম শুভ্রভাই এই যে এই ক্যামেরার এই ফুটেজ আমার কাছে একটা ফুটেজ আছে এই টেপটা আছে টেপটা আপনি রেখে দেন রেড ডটে পুরো লক আন্ডার লক এন্ড কি রাখেন এটা খোলার দরকার নেই আচ্ছা। এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো এখন দেখার দরকার নেই এখানে কিছু জিনিসপত্র আমরা দেখেছি যেটা বা আওয়াজ পাওয়া যাচ্ছে যে আমার কাছে ভালো চাই লাগে না না এখন খুলতে চাই না এরকম। বেশ অশুভ লাগছিল Right, হ্যাঁ রাইট। সবাই ওটা ভেবেই রেখে দিয়েছিল এবং আসার সকালবেলা মানে ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি দুপুর 12টার দিকে বোধহয় ঘুম থেকে উঠলাম ওঠার পর ইমরানের আমি বুঝলাম যে আমার অনেক জ্বর আমার 102 এর মতন জ্বর ছিল আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউয়াসলি ও মাই তো গড। আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো কোন রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল এই জন্য হতে পারে মানে আমরা বলছি না কিন্তু আমি কিন্তু পার্সোনালি কোইন্সিডেন্সে বিশ্বাস করি না এবং এই যে এই ঘটনাটা ঘটলো এইটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল এই কারণে আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমি ভালো ছিলাম না ওকে। তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল এবং গেস হোয়াট আমরা ভৌতিক টিমটা আবার যখন ফর্ম করার পর প্রায় 1-1.5 বছর পরের কথা ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার আচ্ছা। দেখার জন্য আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম সো রেজলিউশনও ভালো ছিল না যখন আমরা ওই টেপ থেকে আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি। আচ্ছা। মানে তখন আমরা ভর্তি টিম টুম সবকিছু ছিল না এই না সে না ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম তো হি ওয়াজ লাইক না এটা এখন দেখার দরকার নেই এসেই কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন। তো আমি আর জিবরান অনেকদিন ধরে শুনতে উই ওয়ান্ট টু গো দেয়ার আমরা যাবো এসে হি রিফিউজড তখন ভোটিসের ব্যাপার ছিল না বাট হিজ লাইক না ওখানে আমি আবার যাবো একবার কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যে ওখানে আসলে কি হচ্ছে কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাবো না। ওকে। এই করতে 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 ফাইনালি আমরা বলতে দেন উনি ফুটেজটা বের করলো। এটা বেশ অনেকদিন পরে 1-1.5 বছর পরে এক বছর পর ফুটেজটা বের করে আমরা ছাড়লাম তারপরে আমি তখন আমার বড় টিভিতে আমি ছাড়লাম আমরা সবাই বসে দেখছি ফুটেজটা যে মানে ফুটেজটা দেখাবো মানে কি মানে আওয়াজটা শোনাবো কিছু নেই হঠাৎ করে আওয়াজ কোথা থেকে আসবে ওইটা ছিল প্ল্যান। সো আওয়াজটা যখন হলো তখন আমরা বেশ চিট ক্রেডিট বললাম যে মানে আমি তো জানি যখন আওয়াজটা আসবে সাকিব বললাম হ্যাঁ এটা কিসের আওয়াজ রুমের মধ্যে কিছু নেই আমরা দেখছি। সো আওয়াজটা যখন আমার পিছনে হয়েছিল আমি তো ঘুরে গেছিলাম ঘুরে যাওয়ার সাথে সাথে আমার ক্যামেরাটাও ঘুরে গেছে আমার ক্যামেরাটা আমার ডান হাতে ছিল এবং ক্যামেরাটা তখন ধরা ছিল আমার পা দেখা যাচ্ছিল আমার পায়ের দিকে ধরা ছিল। আমি কিন্তু বাম দিকে ঘোরা ডান হাতে আমার ক্যামেরা আমার পায়ের দিকে ধরা আমি তখন ক্যামেরাতে তো কিছু বুঝতে পারছি করছি না আমি তখন আওয়াজের জন্য ভয় পাচ্ছি যে কিসের আওয়াজ ক্যামেরাটা আমার মাটির দিকে ধরা ছিল আমার পা এবং আমার ক্যামেরা এর মাঝখানে একটা জিনিস ধরা পড়েছে সেটা এখন বলতে চাচ্ছেন না নিশ্চয়ই। এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটা বলতে অসুবিধা নেই বিকজ এইটা একটা ছোট্ট একটা ঘটনা এখানে অসংখ্য ঘটনা ভৌতিকটা আমরা দেখবো এই এপিসোডেই অসংখ্য ঘটনা দেখা যাবে ওই বাসায় অনেক ব্যাপার স্যাপার আছে আমাদের কাছে। আচ্ছা। আমার পা এবং ক্যামেরার মাঝখান দিয়ে একটা জিনিস বলবো আমি এটা হচ্ছে খুব ছোট একটা ম্যাচ বক্সের সাইজ হবে হয়তো বা 4 কোণ এবং কালো নট সাদা নট
কোনো মানুষ, নট কোনো শাড়ি, কিচ্ছু না, নাথিং লাইক দ্যাট। আমরা যে এই ওগুলো কিচ্ছু না, চার কোনা একটা ম্যাচ বক্স সাইজের কালো রঙের একটা জিনিসটা উড়ে আমার পা এবং ক্যামেরার সামনে দিয়ে উড়ে চলে গেছে, এবং যাওয়ার সময় জিনিসটা উপরের দিকে উঠেছে এবং আমার ঘাড়ের দিক দিয়ে গেছে। বোঝা গেছে যে এর ওয়ে পয়েন্টটা ছিল যে আমার ক্যামেরার ডান দিক থেকে ঢুকে বাম দিক থেকে যখন বের হচ্ছে তখন এটা উপরের দিকে উঠেছে, আমার ঘাড়ের দিকে চলে গেছে। এই জিনিসটা যে কি এটা পরে বোঝা যায়, এটা এখনো পর্যন্ত আজ অব্দি, এখন এটা অনেকদিন আগের কথা। আমরা এই ফুটেজ আমরা বড় স্ক্রিনে, ছোট স্ক্রিনে, ডাইনে বায়ে অনেকভাবে স্লো মোশন, পজ, অনেক, এবং এটা আমরা অনেককে দেখেছি, এরকম কিছু মানুষজনদেরকেও দেখিয়েছি যারা এগুলোতে এক্সপার্ট। ওকে, তারা পর্যন্ত এখনো এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারে নাই, বিকজ এটা কোনো শ্যাডো না, বিকজ আমার ক্যামেরার সাথে লাইটটা লাগানো ছিল। সো ক্যামেরা থেকে পা শ্যাডো আসতে গেলে আমার লাইটটা লাগতো ক্যামেরার উপরে, একদম তাই। ক্যামেরার নিচে হচ্ছে লাইট, তারপর আমার পায়ের দিকে সোজা টর্চ লাইটটা ধরা, এবং মাঝখানে একটা জিনিস গেছে। সো এটা একটা সলিড জিনিস, এটা কোনো শ্যাডো না, কিছু একটা উড়ে গেছে, এটা চার কোনা, এবং জিনিসটা এতই ফাস্ট ছিল যে ক্যামেরাতে ঠিক মতো ট্র্যাক করতে পারিনি, শেষের দিকে এসে শিফট হয়েছে। এত ফাস্ট ছিল। সো এটা জাস্ট একটা এক্সাম্পল। সো এটা শুনতে হয়তো অতটা ভয়ঙ্কর কিছু না, বাট না, কিন্তু ওই এক্সপেরিয়েন্সটা ওটা একটা ব্যাপার ছিল। এক বছর পর যখন আমরা দেখলাম যে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা আওয়াজেই শেষ হয় নাই, আরো জিনিসপত্র আছে, তখন ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে আমার কাছে তাই। And it was also a nice link to what happened to me earlier. কিরকম, সেটা কিরকম? এটা কি এটা ব্রেকের পরেও নাকি? না, আমরা এখন একটু শুনে এটা মেইন জিনিসটা ছিল যে সন্ধ্যার একটা ফ্যাক্ট মিসিং গেছে, যে Can you not give out the punchline before the joke? Thanks. Thank you, Gibran. Okay. Nah, no one ever tells Gibran to tell a joke. Okay. আচ্ছা, এবার এই শোন ভাই, এই ঘটনাটা আমরা দেখার অ্যাটলিস্ট 3 মাস না 6 মাস আগে আমি আমার কিছু ফ্রেন্ডস আমরা জিব্রানের জমিদার বাড়িতে গেছি। ওকে, টাঙ্গাইলে করটিয়া। হ্যাঁ, করটিয়া, এটা আমরা বলতে পারি জিব্রানের নানা বাড়ি। ওকে, ফাইন। সো ওখানে আমরা গেছি, তো আমরা জীবনের কাছে অনেক স্টোরি শুনেছি যেখানে এই হয়েছে। আমরা জীবনের সারাক্ষণ পচা যাবে। ইটস এ রিয়েল জমিদারের বাসা। দে হ্যাভ লিটারেলি বাঘের এন্টায়ার স্কেলেটন, তারপরে হাতির মাথার স্কাল, এগুলো একটা রুমের মধ্যে সাজানো আছে। আচ্ছা, এন্ড ইটস এ হিউজ একটা রুম, সামনে বিশাল একটা পুকুর, পুরা ফ্রেঞ্চ উইন্ডোজ চারিদিকে, মানে বিশাল অবস্থা আর কি। তো ওই রুমেরই আমরা একটা কোনায় সোফা টোফা রাখা ছিল, তো আমরা ওখানে সারা রাত ধরে আড্ডা মারবো। ঠিক আছে, ভালো কথা, সারা রাত আড্ডা মারবো। তো আড্ডা মারছি, অনেক কিছু নিয়ে আড্ডা হচ্ছে এসেই। তো একটা ঘড়ি ছিল, ঘড়িটা স্টপ অ্যাট 2:45। ওকে, 2:45 এটা থেমে আছে। সো আসলেই যখন 2:45 বাজা শুরু করলো, তখন আমরা হাসাহাসি করছি যে হ্যাঁ, এখন আমাদের ঘড়িতে 2:45 বাজছে, এখন খুব মজা হবে যদি ঠিক 2:45 সময় ঘড়িটা চলা শুরু করে। আচ্ছা, এটা আমরা হা হা হি করছি যে হ্যাঁ, বেশ মজা হবে এসেই। খুবই হঠাৎ করে সামথিং হ্যাপেন। ওকে, সামথিং হ্যাপেন, যেটা এতই, সময় যেটা বললো যে এতই ছোট এবং নগণ্য যে আমি ওটা দেন এন্ড দেয়ার ভুলে যেতাম, আনলেস আরেকজন সামথিংটা দেখতো। ওকে, খুবই সিলি, বাট পরে জিনিসটা লিঙ্ক আপ হয়েছে। মানে সাপোজ আমি আর তুমি এখন মুখোমুখি বসে আছি, রাইট? ওরকম ওখানে আমি আর তুমি মুখোমুখি, তুমি যেখানে বসে আমার ফ্রেন্ড বসে আছে। ওকে, সামথিং হ্যাপেন্ড, ইট হ্যাপেন্ড ইন 1 সেকেন্ড or less than 1 সেকেন্ড। তখন আমি চশমা পড়তাম, খুবই অল্প সময়ের জন্য, একদম খুবই জাস্ট 1 সেকেন্ড আর কি। সো হওয়ার সাথে সাথে আমি লাইক, ওকে, দ্যাট ওয়াজ উইয়ার্ড, and I immediately forgot it. Okay, that was weird. Okay, fine. Then তোমার জায়গায় আমার ফ্রেন্ড বসে আছে, he's like, সাকিব তুই কিছু দেখছিস? And I'm like, okay, hold on, এটার মানে কি? I'm like, হ্যাঁ, আমি কিছুটা দেখছি, but I didn't tell him আমি কি দেখছি। আমি বলছি হ্যাঁ, আমি কিছুটা দেখছি, তুই কি দেখছিস? Then he's like, তুই কি, did you see something black? I'm like, yes, I saw something black. And he's like, শেপটা কি ছিল বলতো? আমি বলছি শেপটা ছিল স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গুলার। And he's like, yes. কোন দিক দিয়ে গেছে বলতে? আমি বলছি না, তুই বল কোন দিক দিয়ে গেছে। দেন তুমি আমি বসে আছি তো, সো হিজ লাইক, এভাবে গেছে, মানে দুজনের মাঝখান দিয়ে। হ্যাঁ, ওকে, এভাবে গেছে। আমি বলছি হ্যাঁ, এক্স্যাক্টলি এভাবে গেছে। কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে যে আমার চশমা পড়া ছিল, আমার চশমার ফ্রেম গ্লাস একদম ঘেঁষে একটা চারকোনা কি জানি একটা এখান থেকে এখানে সেট করে চলে গেছে। আচ্ছা, এবং এটা হচ্ছে একসাথে দুজন। ইয়েস, এন্ড সে বললো ওর দেখে মনে হচ্ছে ওর চোখের সামনে দিয়ে গেছে, মানে নট আমার চোখের সামনে। ফিলিং, একই রকম ফিলিং দুজনের হয়েছে। হ্যাঁ, ও আবার চশমা পরে না। আচ্ছা, এবং আমার যেহেতু চশমা ঘেঁষে গেছে, আমার পিছে ছিল জানালা, হিউজ ফ্রেঞ্চ উইন্ডোজ, বাইরে মানে ঘুটঘুটে অন্ধকার, গ্রামের
ওটা জাস্ট আছে মনে হচ্ছে যে আমার পিছন দিয়ে কিছু একটা গেছে। এটা কমপ্লিটলি আনরিয়েলিস্টিক একটা চিন্তা। ওকে। আমার পিছন দিয়ে কিছু একটা গেছে, ওটা গ্লাসে রিফ্লেক্টেড হয়ে আমার চশমার রিফ্লেকশন দেখেছি। তাই যদি হয় তাহলে ওর মানে আমার ফ্রেন্ডের মনে হওয়ার কথা না যে ওর চোখের সামনে দিয়ে কিছু একটা গেল। এক্স্যাক্টলি, তাই তো। মানে ইট ওয়াজ জাস্ট মানে দুজনের একই রকম ফিলিং, হ্যাঁ। আজব। এটা খুবই আজব। দ্য অনলি রিজন ওয়াই এটা এখন আমার মনে আছে বা উই টকড অ্যাবাউট ইট ওয়াজ ও আমার এক্সপ্রেশন দেখে ও বুঝছে যে কিছু একটা হয়েছে, আমি বুঝছি। Because আমরা একদম মুখোমুখি ছিলাম, ওকে। আমি আবার ওকে খেয়াল করছিলাম না। So ও যে দেখছে আমি জানতাম না, ও আমাকে দেখছিল, এই জন্য হি আস্কড মি যে তুই কি কিছু দেখছিস। And then I said হ্যাঁ, and ও জিজ্ঞেস করছে দেখি আই অ্যাডমিটেড ইট, নাহলে আমি এটা নিয়ে কথাই বলতাম না। বিকজ এটা পোকা হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, কিন্তু I don't know, মানে and then সুমন ভাই ফুটেজ দিয়ে সত্যি ভূত। FM এবং আজকে ফটোসময়ের স্পেশাল এপিসোড, এবং আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের অনেক অনেক আনন্দ আপনারা সবার সাথে ভাগ করে নেবেন, সেটাই আশা করব, এবং নিজেরাও অনেক আনন্দে থাকবেন সেটাই আশা করব, এবং যে যেখানে আছেন সুস্থভাবে এবং সুন্দরভাবে ঈদ পালন করছেন সেটাই আশা করছি। এবং সেই সাথে আপনাদের সঙ্গে আমি আছি রাসেল, আমার সঙ্গে মাসুম, এবং আছে কোনো অতিথি নেই। আজকে আমরা পুরনো ঘটনা শুনছি, কিন্তু যে ঘটনাগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়নি সেরকম জিনিসপত্রই আমরা শুনছি। আচ্ছা, আমার কাছে মানে বেস্ট স্টোরি টেলারদের একজন হচ্ছে সর্দার নিয়ামুল ইসলাম। সম্ভবত উনি একেবারে ঘটনা বলাটা কি অদ্ভুত ছিল। সর্দার নিয়ামুল ইসলাম, আপনি যদি শুনে থাকেন আপনাকে রিকোয়েস্ট করব, চমৎকার বলেন আপনি। তো আমরা সর্দার নিয়ামুল ইসলামের একটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটি প্রচারিত হয়েছিল 2010-এই আমরা থাকবো, আমরা ওই এখান থেকে বের হচ্ছি না। 28/8/2010 এই দিন এই ঘটনাটি সম্প্রচারিত হয়েছিল। সর্দার নিয়ামুল ইসলামের চমৎকার একটি ঘটনা, চলুন শুনে আসি আমরা। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। তো আমি কথা না বাড়ি আমার সরাসরি আমার ওই ঘটনার ফিরে যাই। এটা ছিল 2008, মাসটা ছিল ফেব্রুয়ারি। 5 তারিখ আমার মা মারা যান। 7 তারিখের ঘটনা। আমি মাগরিবের নামাজ পড়ে কবরখানায় আমার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছি। সবাই বলে ওই সময়টায় কবরখানায় যাওয়াটা ঠিক না, কারণ ওই সময়টা ফাঁকা থাকে চারিদিক, আর সময়টা ফেব্রুয়ারি যেহেতু সন্ধ্যার বেশ আগেই হয়ে গিয়েছিল। এটা ছিল আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে আমাদের মহল্লা একটা বড় কবরখানা আছে। বেশ বড়। কবরখানাটার মধ্যে 2-3টে আছে মেইন লেন, আর কিছু আছে সাব লেন, যেগুলো দিয়ে একেবারে কবরের কাছে পর্যন্ত গিয়ে কবর জিয়ারত করা যায়। আমার মায়ের কবরটা বেশ ভেতরে, একেবারে পশ্চিম কোণার দিকে। তো আমি নামাজ শেষ করে ওখানে গিয়েছি জিয়ারতের জন্য। কেউ নেই, অন্ধকার, ফাঁকা চারিদিক। কবরখানার ভেতরে কিছু আলো টিম টিম করে জ্বলছে। জিয়ারত শেষ করে আমি ফিরে আসছি মায়ের স্মৃতি নিয়ে। হঠাৎ কান্নার শব্দ। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা যেন ততই আমার কাছে চলে আসছে। আমি অবাক হচ্ছি এই জন্যে, কান্নাটা মেয়ের কান্না। কবরখানায় মেয়ে এই সময় কেন কাঁদবে? আমি বুঝতে পারছি না। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা ততই প্রখর হচ্ছে, যেন আমার কানের কাছে আসছে। থেমে থাকিনি, ভাবলাম হয়তো আমার কানে শোনার ভুল, আমাকে দ্রুত পেরিয়ে যেতে হবে এই পথটুকু। আমি আরো জোরে হাঁটছি, আরো দ্রুত হাঁটছি, কিন্তু শব্দ যেন ততই আমার গায়ের কাছে আসছে। হঠাৎ মনে হলো শব্দটা আমার থেকে খুব বেশি দূরে নয়, এই 7-8 হাত হবে। তাকিয়ে দেখি একটা কবর, তার চারিদিকে যে বাঁশ দিয়ে ঘেরা থাকে সেই ঘেরাটা দাঁড়িয়ে একটা মেয়ে, কিন্তু তার পরনে কোনো মানে ভালো পোশাক আশাক নেই, পাগলের মতো তার
গায়ের পোশাক, তার চুল উস্কো খুস্কো, আচ্ছা যেন অনেকদিন চুল আঁচড়ায়নি, গায়ে ময়লা, কাঁদছে। আমি ভাবলাম হয়তো আমার দেখার ভুল কিংবা মনের ভয়। আমি দ্রুত হাঁটা শুরু করলাম, আরো দ্রুত, আরো দ্রুত। এক পর্যায়ে গিয়ে মনে হলো আমি দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকাই, একবার সামনে, একবার পেছনে, একবার সামনে। এই করতে করতে হঠাৎ গিয়ে ঘাই খেলাম এক লোকের সাথে। হুম। লোকটার পরনে সাদা আলখাল্লা। আমি ভাবলাম কবরখানায় যারা কবর খোঁড়ে তারা ওই কবরখানার মধ্যেই থাকে, তাদের মধ্যে কেউ একজন হবে হয়তো। আমি যখন তার সাথে গুঁতো খেলাম, সে বলল, কি ব্যাপার, আপনি এভাবে হাঁটছেন কেন? আমি বললাম যে না, ওই যে একটা শব্দ শুনতে পাচ্ছেন না, কান্নার। সে বলল, কই? বললাম ওই যে পেছনে। সে বলে, না তো। বললাম না না, ওই যে ওখানে কাঁদছে তো, একটা মেয়েকে দেখলাম। সে বলল, কই চলেন তো দেখি। আমি তাকে নিয়ে রওনা হলাম, মনের ভেতর একটু একটু ভয়। এগোচ্ছি এগোচ্ছি, ওমা, কেউ নেই, ফাঁকা। যে জায়গাটায় আমি তার কান্নার শব্দটা শুনেছিলাম আর পাগলটাকে দেখেছিলাম, ওই জায়গা থেকে অত দ্রুত কবরখানা পার হয়ে যাওয়া সম্ভব না। কবরখানাটা অনেক বড়, সে নেই। আমি ভাবলাম তাহলে হয়তো আমার মনের ভুলই ছিল। আমি বললাম, কি জানি ভাই, আমি তো দেখেছিলাম। লোকটা একটু কর্কশ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তখন ওর চাহনিতে আমার মনে হলো আমি কার সাথে শেয়ার করছি, সে কি মানুষ, তার দৃষ্টিটা কেমন? আমি বললাম, না না না, আমার ভুল হয়েছে। আমি আরো দ্রুত পালানোর চেষ্টা করলাম। ওমা, 5-6 হাত সামনে এগোতে পিছনে তাকিয়ে দেখি সেও নেই। সে গেল কোথায়? আমি দ্রুত এসে মসজিদের উপর আশ্রয় পড়লাম। আমার গা দিয়ে ঘাম ছুটছে, আমি ভয়ে কাঁপছি। মসজিদের একজনকে সে পেলাম, তাকে বললাম। সে বলল, না না, এটা কিছু না, এরকম হয়, আপনি চলে যান। আমি রাস্তায় বেরিয়ে একটা রিক্সা ডেকে বাড়িতে চলে আসলাম। ঈদ মুবারক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। চলছে ভূত FM এবং দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আমরা একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লাগছে এবং ঈদের খুশিটা, ঈদের আনন্দটা আরো বেশি মাত্রায় আপনারা উপভোগ করতে পারছেন। যাই হোক, এখন কি করব? এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 28 তারিখেই ওই এপিসোডেই আমরা একটু আগে সর্দার নিয়ামুল ইসলামের ঘটনা শুনছিলাম এবং সেই এপিসোডেই রিয়া আপু এবং জিবরান ভাই তারা দুজন জয়েন করেন এবং তারা দুজন তাদের ঘটনা শেয়ার করেন, অদ্ভুত কিছু ঘটনা। সেই ঘটনাটা আমরা এখন শুনে আসবো এবং চমৎকার ঘটনা শুনে আসি এবং তারপরে আবার কথা হবে। ইন দ্য মিন টাইম আপনারা যদি আমাদেরকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আমার বাসা ঢাকাতেই, মগবাজারে থাকি আমি। এখানে একটু কারেক্ট করে দিই, আমি এই বাসাতে কিন্তু আমার জন্ম এই বাসায়। সো এবং তার আগে থেকে আমাদের এই বাড়িতে আমার বাবা মা এই বাড়িতেই থাকতেন। সো মোটামুটি 30 বছরের উপরে আমাদের এই বাড়ি রাখা ছিল এবং ওখানেই জন্ম, ওখানেই বেড়ে ওঠা। কখনো মনে হয়নি যে ভৌতিক কোনো কিছু মাথায় কখনো ওই বাড়ির ভেতরে অ্যাটলিস্ট কখনো আসেনি। রাইট। এবং লাইফে অনেক কিছুই হয়তো যেগুলো ইউজুয়াল না, আমি ভৌতিক এখনই বলবো না, আগে যেগুলো মনে হতো যে আনইউজুয়াল অর নট নর্মাল, প্যারানর্মাল কিছু হতো, সেগুলোকে মনে করতাম হয় ভুল বা যে কোনো কিছুই হোক না কেন, ভৌতিক কিছু মাথায় আসেনি। এই ভৌতিক টিমের সাথে ঘোরাঘুরি করার পর থেকে মনে হতো সবকিছুই আই ইউজ টু গো ব্যাক এবং রিলেট করে মনে হতো না ওটাও বোধহয় ভৌতিক ছিল বা হয়তো ওটার অন্য কোনো রকম ব্যাখ্যা আছে। আমার বাসার ঘটনাটা বলি, আমি ব্যাকওয়ার্ডস যাব, শুরু করি আমার রিসেন্ট ঘটনা দিয়ে। 4 মাস আগের পর্যন্ত, মানে 4 মাস ধরে যাই বলছি এক্সপিরিয়েন্স, 4 মাসের মতন কাছাকাছি এখন আর কোনো অভিজ্ঞতা হচ্ছে না। 4 মাস আগে থেকে নিয়ে 6 মাস পর্যন্ত বা প্রায় 1 বছর পর্যন্ত ফিলিংটা শুরু হয়েছিল।
আমার বাসা এমনিতে মোটামুটি পুরোনো ধরনের ফ্ল্যাট বাসা, অ্যাপার্টমেন্ট না, আবার ইন্ডিভিজুয়াল বাড়িও না। তো ওই বাসায় 3টা বেডরুম আছে, তার মধ্যে 2টো বেডরুমে আমার চলাচল বেশি। মাঝখানের একটা বেডরুম, যেটা আমার বেডরুম না, আর একটা বেডরুম, ওই বেডরুমে হঠাৎ করে আমার মনে হওয়া শুরু করলো এক সময় যে এখানে কিছু একটা এক্সিস্টেন্ট। ওকে। এবং পুরো রুমের মধ্যে একটা স্পেসিফিক স্পটেই আমার মনে হতো যে কেউ দাঁড়িয়ে আছে, এবং এটা সব সময় মনে হতো না, রাতেই যে মনে হতো তাও না, হয়তো অকেশনালি কখনো রাত্রে মনে হতো যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে, এবং এটাও দেখা যেত খুব ক্ষণস্থায়ী একটা ফিলিং হতো, 2 মিনিট 4 মিনিট, আবার হয়তো দেখা যাচ্ছে যে এক রাতেই ঘুরে ফিরে 3-4 বার হঠাৎ হঠাৎ করে এই ফিলিংটা মনে হচ্ছে, এবং আমি ওই জায়গাটাতেই বারবার আমার চোখ যাচ্ছে যে এখানে কেউ দাঁড়িয়ে আছে, এবং আমি একটা মোটামুটি ম্যান হাইটের মধ্যে কিন্তু দেখার চেষ্টা করছি যে ওইটুকুই, আমি কোনো লম্বা প্রতিকৃতিও খুঁজছি না, মাঝামাঝিও কিছু দেখছি না। তো এটা ফিল করা শুরু করলাম, তারপরে ওই জিনিসটা বন্ধ হয়ে গেল, ওই রুম মোটামুটি কম ইউজ করা শুরু হলো। আমি আমার বেডরুমে যথারীতি যেভাবে আমি থাকি ওভাবেই থাকছি। কয়েক মাস পর থেকে আমার রুমের ভেতর থেকে অবস্থাতেই আমার ফিলিং হওয়া শুরু করলো যে আমার রুমের ঠিক দরজার বাইরে যে জায়গাটা, এক্স্যাক্টলি ওই জায়গাটাতে কিছু দাঁড়িয়ে আছে। ওকে। এবং এটা আমার রুমে সবসময় দরজা বন্ধই থাকে, এসি চলে বা যাই হোক না কেন দরজা বন্ধই থাকে, দরজার ভেতরে কিন্তু আমি ফিল করা শুরু করি নাই, দরজার বাইরে। এবং আমি রুমের ভেতরে থেকে অবস্থাতে আমি ফিল করতাম যে এই মুহূর্তে দরজার বাইরে একটা কিছু আছে। যাক, সেটাও গেল, ওটাও এক সময় শেষ হয়ে গেল। তারপর একটা স্পেসিফিক সময়, এই 4 মাস আগে থেকে 6 মাস পর্যন্ত বেশ রেগুলার যেটা হওয়া শুরু করলো, আমার রুমের সেট আপটা মোটামুটি এরকম যে আমার রুমে যে জায়গায় আমি আছি আর আমার রুমের বাথরুমের দরজা যেটা আছে, বাথরুমের দরজাটা আবার আমার ড্রেসিং টেবিলের মিররের উপর রিফ্লেক্ট করে, যেটা আমি আমার বিছানার উপরে বসে দেখতে পাই। আচ্ছা। সো বেসিক্যালি আমার বিছানায় শুয়ে থাকলে আমি মিরর দিয়ে আমার বাথরুমের দরজা দেখতে পাই। আমি এক্স্যাক্টলি ফিল করা শুরু করলাম, এবং আমার চোখ ওই আগের রুমে যেরকম একটা স্পেসিফিক জায়গাতেই যেত, আমার রুমে আমি শুয়ে থাকা অবস্থাতে আমার সবসময় চোখ যেত ওই মিরর দিয়ে ঠিক বাথরুমের দরজার সামনে দেখতে। এবং আমি শুধু এটাই ফিল করতাম যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে অ্যাট টাইমস, এবং এটা মোস্ট অফ দি টাইমস আমার হতো এরকম রাত 2-3টার দিকে, এবং আমি প্রচন্ড ভয় পেতাম, এবং আমার ভয়টা মোটামুটি আতঙ্কের লেভেলে চলে যেত। তো আমি ছোটবেলা থেকে অন্ধকার খুবই ভয় পাই, প্রচন্ড ভয় পাই, বাট ভূত জিনিসটা কখনো মাথায় আসে নাই। সো যেটা হলো যে আমি প্রচন্ড ভয় পাওয়া শুরু করলাম, এবং যেই বাসায় আমি জন্ম বেড়ে উঠেছি এবং সেই ওই বাড়িতেই আমি রুমে আর থাকতে পারি না, এত পরিচিত একটা এত পরিচিত, এবং এই রুমের বাইরে বা এই বাড়ির বাইরে আমি চিন্তাই করতে পারি না ঢাকায় কোথাও থাকা। সো আমি এদেরকে ফোন করে, জিবরান, সাকিব, এদের সাথে আমি প্রায় শেয়ার করতাম যে আমার এরকম একটা ফিলিং হচ্ছে, যেটা ওরা খুব হেসে হলে উড়িয়ে দিত, এবং আমিও মোটামুটি এটা চিন্তা করতাম যে হ্যাঁ তুমি এরকম, আমি না, বাট আমার যেটা মনে হতো আমি দুভাবে চিন্তা করতাম। এক হচ্ছে যেটা কখনো ফিলিং হয় না, এটা হঠাৎ করে হচ্ছে, আমি জানি না যে ভৌতিক জিনিসগুলো শুরু করার জন্য, বাট আজকে আমি বলতে পারি যে ভৌতিস্টের প্ল্যান শুরু হওয়ার অনেক আগের থেকেই কিন্তু আমার ওই যে মাঝখানে রুমের যে ফিলিংটা, তখন জিবরান সাকিবদের ভৌতিস্টের কোনো প্ল্যানই ছিল না। তো ওটা যে আমার মাথার মধ্যে কোনোভাবে সাবকনসিয়াসলি চিন্তা করছি বা ওটা কোনো রকম এফেক্ট হচ্ছে, এটারও হওয়ার কোনো চান্স নেই, এটা আমি এখন চিন্তা করি। যাই হোক, তারপরে একদিন হঠাৎ করে আমার রুমেই একদম লাইট জ্বলছে মাঝরাতের সময়, এবং আমি ল্যাপটপে ইন্টারনেটে আমি মোটামুটি ব্রাউজ করছি জাগা, এবং আমি আধা শোয়া অবস্থায়। হঠাৎ করে আমি আমার রুমের দেয়ালে দেখছি এরকম ওই সুমন ভাইরা যে গল্পটা করেছে ম্যাচ বক্সের শেডটা, বাট আমার যেটা দেখা ছিল সেটা হচ্ছে একটা বেশ লম্বা রিবন টাইপের, বাট চড়াটা হবে একটা ম্যাচ বক্স সাইজের চড়া। আচ্ছা। আমি হঠাৎ করে দেখলাম যে আমার ঠিক লাইটের নিচে, এবং এসি চলছে, কোনো ফ্যানও নাই, কোনো কিছু মুভ করছে না আমার রুমে, ওই ঠিক লাইটের নিচে যে ওয়ালটা, ওই ওয়ালে বিশাল এরকম একটা চড়ার দাগের মতন সোয়ার্লিং করে তারপরে আবার রুমের অন্যান্য দেয়ালগুলোর দিকেও ছুটে গেল, এবং এটা লাইক কয়েক সেকেন্ডের ব্যাপার। তো আমি খুব ভয় পেলাম, তারপরেও আমি চিন্তা করছি হ্যাঁ ভয় পাচ্ছি, বাট আমি চিন্তা করছি দেখার ভুল, অনেক রাত জেগে আছি, প্রথম চিন্তাটা এরকম। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আমি শুয়ে থাকা অবস্থাতে আমার ড্রেসিং টেবিলটা দেখা যায়, আমার ড্রেসিং টেবিলের উপরে আবার একটা কাপড় রাতে যেহেতু চেঞ্জ করছিলাম, কাপড়গুলো এলোমেলো ভাবে রাখা ছিল, বাট লাইট জ্বলছে। তো আমি শুয়ে থাকা অবস্থাতেই ফোনে, আমার মনে পড়ছে যে আমি ফোনেও কথা বলছি আমার এক ফ্রেন্ডের সাথে, কথা বলতে বলতে আমার হঠাৎ করে ওই
কাপড়ের উপরে চোখ গেছে, আমি হঠাৎ করে দেখছি আমার মনে হচ্ছে যে কাপড়টা নড়ছে। এবং নড়ছে কিভাবে, আমরা কাপড় ধোয়ার সময় অনেক সময় দু হাতের মধ্যে কাপড় নিয়ে যেভাবে কচলাই, রাইট। কাপড়টা ওভাবে নড়ছে। তো ফর এন ইনস্ট্যান্স আমি ফার্স্টে চিন্তা করলাম যে না, আমি ভুল দেখেছি, আমি ওটা ভুলে গেলাম, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। তারপরে যেহেতু এটা ব্যাক অফ মাই মাইন্ড ছিল, আমি আবার আমার চোখ গেছে এন্ড আই সি ইট মুভিং এগেন। তারপরে আমি চিন্তা করছি যে না, আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতেই আমি আবার ওকে এটাও বলছি যে কেন আমি নড়তে দেখছি একটা জিনিস। ও বলছে কি, আমি বলছি না কাপড়। আচ্ছা, মোমোস ফেব্রিটা আমি জানি না কি। বাট আপনি বলছেন যে ঘরে ফ্যান হ্যাঁ, চলছিল না, এসি চলছিল ফ্যান এবং কোনো চলছিল না, ধরনের এসি চলছে, এবং ওটা একটা কাপড় আমার সালোয়ার কামিজ যেরকম হয় ওরকম রাখা। তো আমি চিন্তা করছি আচ্ছা কিছু হয়তো গেছে, এখন ওটা ইঁদুরই হোক বা কিছুই হোক, বাসায় কেন ওটা এখন মাথায় আসছে, ফার্স্ট থিং এটাই আমার মাথায় এসছে। আমি গিয়ে ওখানে উঠে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কাপড়টা এভাবে নেড়ে আমি দেখার চেষ্টা করলাম যে নিচে কিছু আছে কিনা। ছিল না। দেখলাম যে কিছু নাই। আমি আবারও কথা বলতে বলতে চিন্তা করছি যে না, আমি ভুল দেখেছি। দেখে এসে, এটা যেহেতু সেকেন্ড টাইম ছিল, আমি ফেরত এসে আবার আমার রুমে আমার বেডে বসেছি ঠিকই, বাট এইবার আমি কনসিয়াসলি ওই কাপড়ের দিকে তাকিয়ে আছি এবং ফোনে কথা বলছি। যে আমি দুবার দেখেছি, এবার আমি কনসিয়াসলি দেখছি। থার্ড টাইম আমি যখন দেখলাম যে নো, ইটস মুভিং এগেন, তখন আমি প্রচন্ড ভয় পেলাম যে না, এটা আমার দেখার ভুল না, আমি পুরোপুরি জাগা এবং আমি কনসিয়াস মাইন্ডে আছি। আমি এত ভয় পেয়েছি, আমি দৌড়ে গিয়ে আমার রুমের দরজাটা খুলে, আমি বেরও হতে পারছি না, আমি কাপড়টার দিকে স্থির তাকিয়ে আছি এবং চিৎকার করে আমার কাজের মেয়েকে ডাকছি। আচ্ছা। তো কাজের মেয়ে ঘুম থেকে উঠে এসে মানে কি হয়েছে আপু, কি ব্যাপার, এসে আমি বলছি তাড়াতাড়ি ওইদিকে গিয়ে দেখো এই কাপড়টা কেন নড়ছে। তো আমার সামনেই ওখানে গিয়ে আবার কাপড় নাড়ছে। আমি কিন্তু তখন অলরেডি জানি যে কাপড়ের নিচে কিছু নাই, বিকজ সেকেন্ড টাইম আমি চিন্তা দেখে রেখেছিলাম। এবং আমার কাজে মেয়ে নর্মালি কিছুই খুঁজে পেল না। সো বলছে কিছুই না আপু, আপনি ভুল দেখেছেন। ও তো ঘুম থেকে উঠে এসে এরকম বলতো, ও চলে গেল। এন্ড আই ওয়াজ এক্সট্রিমলি স্কেয়ার্ড, খুবই রকম আমি আতঙ্কিত একদম। পরের দিন জিবরানদের সাথে শেয়ার করলাম, না এটা মানে তারা কোনো ভালো মন্দ উত্তরই দিল না, তারা যে শুনে স্টোরি টেলিং এর মতন ওরা শুনে বন্ধ হয়ে গেল। কারণ আমি বলি এটা সত্যি, বিকজ ওরা যেহেতু কোনো পজিটিভ উত্তরও দিচ্ছে না এবং কোনো মানাও করছে না। তো আমি নর্মালি আমি চোখে একটা অবিশ্বাসও দেখতে পাচ্ছি বা বিশ্বাসও, আই এম নট শিওর। তো আমি ওই জিনিসগুলোকে ইগনোর করাই বেশি পছন্দ করি। লাস্ট যেটা হলো এই এপ্রিলে, আমি বলবো পয়লা বৈশাখের ঠিক 2 দিন বা 3 দিন পরে আমার আরো একটা ফ্রেন্ড বাসে, এরকম 3টার মতনই বাজে, এটা তুই বলি। হ্যাঁ, জিব্রানও আমার বাসায়, আমরা সবাই মানে ঠিক 3টা বা 2:45 মতন বাজে, এবং এপ্রিলের সময় কোনো বৃষ্টি নাই, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। আমরা আমার রুমে লাইট টাইট জ্বালিয়ে আমরা সবাই গোল হয়ে বসে গল্প করছি। আমার আরেকটা ফ্রেন্ড যে ও মেঝেতে বসা, জিব্রান বেডে বসা, আর আমি ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। রাইট। আর আমার রুমের দরজাটা হাফ খোলা ছিল। সেটা পুরোনো দিনের, যেহেতু বাসা ওই হ্যান্ডেল যেগুলো একটু চাপ দিয়ে ঘুরে তারপরে বন্ধ করতে হয়, সেরকম হ্যান্ডেল। হঠাৎ করে দেখলাম যে দরজার হ্যান্ডেলটা বেঁকে ধাম করে জোরে কেউ, মানে উইথ ট্রিমেন্ডাস ফোর্স কেউ যদি বন্ধ করে, তখন যেরকম ধাম করে বন্ধ হয়ে আবার হ্যান্ডেলটা সোজা হয়ে যাবে, এরকম একটা হলো। তো বাই দিস টাইম আমি প্রায় কয়েক মাস ধরে জিবরানকে বলছি যে আমার এরকম ফিলিং হচ্ছে, বাসায় এই জায়গাতে একটা কিছু আছে, ওখানে আমি একটা কিছু দেখছি, নেভার গট এনি রিপ্লাই। তো ওই সময় আমি অভিমানের চোটে মানে আমি আর কিছু বললাম না, আমি জাস্ট, বাট আই রিয়েলাইজ যে ও আমার দিকে তাকিয়ে আছে চুপ করে, আমি ওর দিকে তাকিয়ে আছি, এন্ড আই ওয়াজ শিওর যে ও এই জিনিসটা নোটিস করেছে। ওকে। তো এই ধরনের কিছু এক্সপেরিয়েন্সেস তো আরো আছে যেগুলো ব্যাপারটা খুব অদ্ভুত, মানে যখন একটা জিনিস দুইজন দেখে তখন সেটা ভুল দেখার চান্স কম, এবং 3জন। এবং তার আগে পর্যন্ত কিন্তু আমার যে আরেকটা ফ্রেন্ড বাসায় ছিল, ওকে, ও যেহেতু একটু ভয় টয় পায় আমার মতনই, আর বাসায় যেহেতু আমার থাকছে কদিন থেকে, তো আমি ওর সাথে কিছুই শেয়ার করিনি এই ধরনের কিছু। তো ওই ঘটনাটা যখন হয়ে গেল, ও বসা, তারপরে যখন ওর সাথে শেয়ার করলাম তখন দেখা গেল যে হ্যাঁ এই জিনিসটা ও নোটিস করছে। আর আসলে দরজাটা এমন ফোর্সের সাথে বন্ধ হয়েছিল যেটা ইগনোর করার কোনো উপায় নাই। রাইট। সো এটার ভেরিফিকেশন দিয়ে আমি প্রথমে ইগনোর করে নিয়ে ওগুলো কিছু হয়নি। যখন আমি প্রথম এই ম্যাচ বক্সের আইডিয়াটা রিয়া থেকে শুনলাম, ততদিন পর্যন্ত আমি রিয়াকে কোনো কিছু বলিনি। আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনের কথা, যেটা সুমন ভাই অ্যাক্সিডেন্টলি ক্যামেরা রেকর্ড করেছে, যখন এটা আমাকে বলা হলো, রিয়া তখনই রাত্রে একবার ফোন করেছিল যে আমি এটা দেখছি। সাথে সাথে আমি তাকে কিছু বলিনি, ঠিক আছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওকে ভয় পাওয়াতে চাইনি আমি। আমার তো মেমোরি ক্লিক করলো যে সুমন ভাইয়ের ইনভেস্টিগেশন। সাথে সাথে আমি সুমন ভাইকে ফোন করলাম, সুমন ভাই মানে হোয়াট এভার ইউ গট অন ক্যামেরা, মাই ফ্রেন্ড জাস্ট ডিসক্রাইবড ইট, এখন
এটা এক্স্যাক্টলি যেভাবে হুম। আপনি আমরা ক্যাচ করেছি ওটা। সো আমি তো রাত্রে ওকে ভয় দেখালাম, হ্যাঁ জোস এতে। সো না, সো পরে আমি ওর বাসায় গেলাম। হুম। বাসায় গিয়ে আমি ইনভেস্টিগেশনের মতো করে দেখলাম যে ওই কাপড় নড়াটা কোথায় ছিল, এসির পজিশনটা কোথায় ছিল, সবকিছু সবকিছু মানে Investigate everywhere করে, হ্যাঁ। possible। মানে এটা মানে ইম্পসিবল একটা ব্যাপার মানে বলেছে। পুরো প্রপার ইনভেস্টিগেশন যেটা আমরা সবসময় হুম। করি, যে মানে রিক্রিয়েট দ্য সিন ওখানে করা। রাইট। হ্যাঁ, যে কোন পসিবিলিটি আছে, ওকে বাতাস আসতে পারে এই থেকে, এসির আওয়াজ বাতাস আসতে পারে এই থেকে। সো দের ইজ নো ওয়ে, এসি হচ্ছে পিছিয়ে, দের ইজ আ ওয়াল ব্লকিং দ্য ওই জায়গাটা। সো ওখানে আর এর মধ্যে আমি বাহিরে বসেছিলাম যে যদি কোনো কিছু পাওয়া যায়। সো সেই রাতে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এবং এক্সপিরিয়েন্স। আপনার সামনেই ঘটনাটা ঘটলো। হ্যাঁ, আমি দেখলাম পুরো বেন্ড হলো, মানে কেউ একজন খুললো কিন্তু তাকে দেখা যাচ্ছে না, হ্যাঁ। জাস্ট বেন্ড হলো আবার না, জাস্ট। আমি পেছনের দিকে, আমার ডান দিকে হচ্ছে, আমার হাতে বাম দিকে হচ্ছে হুম, হুম, দরজাটা। সো আমি ইয়েটা শুনলাম শুধু ব্যাকাটা হয়ে দরজা টান দেয়া। ওকে। সো এর মধ্যে কোনো বৃষ্টি না, বাতাস না, এরকম গরম ভাবছে এপ্রিলের দিকে। নো ওয়ে পসিবল যে এই আওয়াজটা হতে পারে, মানে এটা কেউ টান দিতে পারে। আমার মনে হয় যে এটা সম্পর্কে যদি যারা শুনছেন তারাও যদি কোনো কিছু বলতে চান যে আপনাদের এরকম ঘটনা ঘটছে কিনা, ঘটতেই পারে, এটা তো বাসার ঘটনা এবং অনেক বাসাতে এরকম ঘটনা ঘটে, সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। Suti. Good FM. Tonight. Come. আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আশা করছি আপনারা সবাই অনেক এনজয় করছেন এবং শুনছেন সবসময় রেডিও 104.2 FM। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত FM এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি। আরো বেশ কিছু ঘটনা রয়েছে আমাদের কাছে এবং আমরা এই ঘটনাগুলো শুনতে শুনতে চলে গেছি, নস্টালজিক হয়ে যাচ্ছি 2010 সালে প্রথম দিকের ভূত FM শুনছি। প্রথম আইডি, ভূত FM এর প্রথম আইডি শুনে আসবো এবং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এটা। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের SMS করে জানাতে ভুলবেন না, এবং SMS করতে হলে আপনারা তো জানেনই যে শুনছেন সব। এবং যেটা কি করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FORT, ফুর্তি স্পেস লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে যাবেন 940 নাম্বার। ফেসবুকে আপনারা আমাদেরকে একইভাবে ইনবক্স করতে পারেন এবং সেই সাথে আপনারা কিন্তু আমাদেরকে ওয়ালেও জানিয়ে দিতে পারেন যে কেমন লাগছে এবং আমাদের প্রথম আইডিটা কেমন ছিল সেটা সম্পর্কে আপনাদের ফিডব্যাক। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM এবং আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যে যেখানে আছেন অনেক চমৎকার ভাবে ঈদ কাটাচ্ছেন সেটাই আশা করব। ভূত FM না শুরু থেকেই একটা জিনিস ছিল, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে বলি, অনেক SMS আসছে আমাদের কাছে এবং আপনারা সবাই অনেকেই আমাদেরকে ঈদ মোবারক জানাচ্ছেন দেখতে পাচ্ছি। এখানে তুহিন আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন, আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন দেখতে পাচ্ছি। রাতুল আমাদেরকে শামীম ঈদ মোবারক জানিয়েছেন, সোহান আমাদের ঈদ মোবারক জানিয়েছেন, রুমা আমাদেরকে জানিয়েছেন ঈদ মোবারক। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে তমাল জানিয়েছেন পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আজকের এপিসোডটি অনেক বেশি ভালো লাগছে সেটা জানিয়েছেন। এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমাকে আনোয়ার SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের এপিসোডটি যথেষ্ট মানে অন্যরকম একটা এপিসোড এবং তিনি অনেক এনজয় করছেন এবং আরো অনেকেই লিখছেন। আর সেই সাথে আমি আশা করবো যে আপনারা ইমেইলও করবেন, আগামী সপ্তাহের জন্য ঘটনা পাঠাবেন প্রচুর পরিমাণে এবং আগামী এপিসোডটা আমরা চমৎকার একটা এপিসোড করবো যে ঘটনাগুলো দিয়ে, সেগুলো যদি পাই তাহলে আপনারা ঈদের যে ঘুরে আসলেন সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসছেন যে ঘটনা, সেই ঘটনা নিয়ে একটা এপিসোড হয়তো করবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম যে ভূত ফিল্মের শুরু থেকেই একটা অদ্ভুত জিনিস ছিল, সেটা হচ্ছে সবসময়ই কোন ডাক্তার যদি আমরা নিয়ে আসতে পারি, তিনি যদি কোনো ঘটনা বলেন সেইটা সবসময় সবার অনেক বেশি পছন্দের হয়। এটা একদম শুরু থেকে ছিল। এই ধরুন না এখন যে ঘটনাটা বলবো সেটা 2010 সালে এবং এটা জাস্ট যে মাসে ভূত FM শুরু হলো তার ঠিক সেকেন্ড মান্থে
এবং এই ঘটনা হিট করেছিল এবং সবাই অনেক পছন্দ করেছিলেন এবং সবচাইতে বেশি পছন্দ হয়েছিল আপনাদের কাছে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু আমরা আজকে এখানে শোনাচ্ছি। সুতরাং একেবারেই মানে আপনাদের পছন্দের ঘটনা দিয়ে সাজানো হচ্ছে আমাদের আজকের এপিসোডটি। এবং ওই দিন আমাদের স্টুডিওতে এসেছিলেন ডক্টর আদনান, এবং ডক্টর আদনানের কাছ থেকে আমরা শুনেছিলাম একটা চমৎকার ঘটনা। তার তারিখটা আপনাদেরকে বলেছি, আরো একবার জানিয়ে দিই, 3/9/2010। আমরা ডক্টর আদনানের কাছে ফিরে যাব আবার। চলুন শুনে আসি ঘটনাটি। আমার ঘটনাটা অ্যারাউন্ড 22 বছর আগের ঘটনা। আমার জন্ম মিডল ইস্টে, লিবিয়াতে। ওকে। আমার বাবা একজন ডাক্তার। আমরা লিবিয়াতে থাকতাম, একটা শহর প্রায় ক্যাপিটাল থেকে 1400 কিলোমিটার দূরে, আলমার্জ আচ্ছা বলে একটা শহর। আচ্ছা তো ওখানে আমার জন্ম 82-তে। আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই ফাদার মাদার। এবং আমার জন্মের প্রায় 3-4 বছর পর হুম আমার আরেকটা ভাই হলো। আচ্ছা আনফরচুনেটলি তার মানে লো বার্থ ওয়েট ছিল, মানে আমাদের ডক্টর এই টার্মে প্রিম্যাচুর বেবি ছিল, এবং তার বার্থ অ্যাসফিক্সিয়া মানে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। নানাবিধ কারণে সে 4-5 দিন বেশি সার্ভাইভ করেনি। তা আমাদের ওখানে যারাই মারা যেতেন ওই জায়গায়, অনেক বাচ্চা যারা জন্মের পর মারা যেতেন বা বয়স্ক যারা মারা যেতেন, ওগুলো এই দেশে না এনে মোস্ট অফ দ্য টাইম ওখানে মার্জ গাদিম বলে একটা জায়গা ছিল। আলমার্জ হচ্ছে নতুন মার্জ, আর মার্জ গাদিম মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগের যে শহরটা ছিল, ওখানে একটা কবরস্থানে 10 থেকে 15 কিলোমিটার দূরে আচ্ছা ওখানে কবর দেওয়া হতো। আচ্ছা তো আমার খুব আবছা মনে আছে, আমার বয়স 4 থেকে 5 বছর। হুম এবং তখন মানে জন্ম হলো, তারপর মনে নেই, তারপর মনে আছে তাকে ওই কবরস্থানটাতে নিয়ে যাওয়া হলো। এবং এতটুকু মনে আছে যে ওটা আশেপাশে কবর ছিল, আমরা একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে না সামনে। তা আমার বাবা আরো যারা ছিলেন আঙ্কেলরা ওখানে বিদেশে থাকতেন, তারা তো কবর দেওয়া হলো। তো তখন মানে কবর দেওয়ার সময় ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল। লিবিয়া, আমি জানাই দিই আপনাদের, লিবিয়ার ওয়েদার হচ্ছে বছরে 10 মাস ঠান্ডা থাকে এবং 10 মাসে অলমোস্ট 20 ডিগ্রি বৃষ্টি হয় শীতকালে। আচ্ছা তো আমার এটা মনে আছে যখন কবর দেওয়া হচ্ছিল তখন ওখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে কবর দেওয়া হলো, প্লাস ওইটা আশেপাশে কাছে একটা ফুল গাছ ছিল, গাছ এতটুকু মনে আছে। তো ভালো কথা, ফুলটা স্পষ্ট মনে নেই, ইট ওয়াজ মানে টিউলিপের মতো সাদা ছোট টাইপের একটা ফুল ছিল। আচ্ছা এবং খুব সুন্দর সুগন্ধ ফুলটা, এতটুকু জাস্ট এতটুকু মনে আছে। তারপর আমরা চলে আসলাম কবর দিয়ে, সবার খুব মন খারাপ। তো ছোটবেলা থেকেই আমরা মানে আমাদের অভ্যাস করা হতো, মানে বাইরে যারা থাকি যে আমরা আলাদা থাকি, ডিফারেন্ট রুমে থাকি। আমি ছোটবেলা থেকে আলাদা রুমে থাকতাম। তো আলাদা রুমে থাকি, এটা ওখান থেকে আসার সপ্তাহখানেক পরে হবে। সপ্তাহখানেক পরে আমি ঘুমায় আছি, তো ঘুমে ভোরের দিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। ভোরের দিকে আমি হঠাৎ টের পেলাম যে আমার বিছানার মাথার কাছে এসে কেউ খুব মাইনিউটলি মানে আলতো ভাবে ভাইয়া বলে রাখলো। আমি এই ঘটনা কিন্তু ইভেন আমার ওয়াইফের সাথেও শেয়ার করিনি, আই নেভার শেয়ার উইথ এনিওয়ান এলস। ওকে, এত ছোট কালের ঘটনা। তো ডাকার পরে আমি একটু তরস্ত হয়ে, তো আমি তখন এত বড় না, এত কিছু চিন্তাও মাথায় আসেনি। তো আমি শুনলাম হয়তো হ্যালোজিনেশন কিছু একটা হবে, যা আমার মাথায় আসছে, আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমানোর পর সকালে যখন উঠলাম, সকালে স্কুলে যাব, সকালে উঠলাম, উঠার পর দেখি আমার মাথার কাছে, আমার রুমটা কার্পেট করা ছিল, মাথার কাছে যে একটা টেবিলের মতো ছিল, ওখানে ওই কবরস্থানে যে ফুল গাছটা ছিল সেইটার কয়টা প্যাটেলস মানে ফুলের পাপড়ি, এবং আমার মাথার কাছে যে কার্পেটের জায়গাটা অল্প একটু ভিজা জায়গা, মনে হচ্ছে দুটো ফুটস্টেপ মানে পায়ের ছাপ, দুটা ভেজা পায়ের ছাপ, ছোট্ট দুটা ভেজা পায়ের ছাপ। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি শকিং আমার। কিন্তু তখন আমি যত বয়স বেড়েছে, আমার অনেকদিন পর পর জিনিসটা মনে পড়ে আমার, তখন কিন্তু আমার এত ভয়ঙ্কর লাগেনি কোনো একটা কারণে, বা এত কিছু চিন্তাও করিনি। কিন্তু I never talked to anyone about things before. It's the first time I'm discussing with you guys and on air. ঈদ মোবারক। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ভূতফিল্মের স্পেশাল এপিসোড চলছে, যে স্পেশাল এপিসোডে আমরা ভূতফিল্মের স্পেশাল সব মোমেন্ট গুলো তুলে ধরছি আপনাদের কাছে এবং স্পেশাল সব ঘটনাগুলো তুলে ধরছি। অবশ্যই অফকোর্স সবকিছু 2010 সাল থেকে হচ্ছে। অনেকেই আমাদের সাথে এখন শুনছেন যারা হয়তো 2010-এ আমার লিসেনারই ছিলেন না, যারা হয়তো 2010-এ ভূতফিল্ম শোনেননি, বাট এখন শুনছেন। সো কেমন লাগছে আপনাদের কাছ থেকে জানতে চাই, এবং এরকম আমরা আরো করবো কিনা সেটা আপনাদের কাছ থেকে শুনতে চাই।
তো আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে আরেকটা কথা শুনে আসতে পারি, এবং এই ঘটনাটা মানে হয় কি যে আরেকদিন আমরা ডক্টর আদনানকে নিয়ে আসছিলাম, এবং তিনি একটা ঘটনা বলেছিলেন, খুবই স্পেশাল একটা ঘটনা। সেটা হচ্ছে আপনার বাটি চালান দেওয়ার কথা শুনেছেন নিশ্চয়ই আপনারা। বাটি চালান দেওয়া, এবং বাটি চালান দেওয়া এই ব্যাপারটা কেউ কেউ বিশ্বাস করেন, কেউ কেউ বিশ্বাস করে না। আমি একজনের কাছে শুনেছি, উনি নাকি নিজের চোখে দেখেছেন, ওনার সামনে, নিজের চোখের সামনে সবকিছু ঘটেছে। তো আপন মানুষদের কাছে শুনলে কেমন লাগে না? ভূত ফিল্মে আমরা তো সবাই পড় যারা ঘটনা শুনি আপনাদেরকে, বাট আপন মানুষের কাছে যখন শুনে তখন কিন্তু খুবই বিশ্বাস করেন। আমরাই পর হয়ে যায়, আমাদেরই সব দোষ হয়ে যায়, বাট আপন মানুষের ক্ষেত্রে সেটা হয় না। তো যাই হোক, আমরা যেটা করতে পারি এখন, ডক্টর আদনানের কাছ থেকে আমরা বাটি চালান দেওয়ার একটা ঘটনা শুনে আসবো। এবং আমি তো বলেছিলামই যে ওই দিন চমৎকার একটা ঘটনা তিনি শুনিয়েছিলেন, এবং আশা করছি যে এই বাটি চালান দেওয়ার ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনেছি ঘটনাটি। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমি এই ঘটনাটা শেয়ার করব। ইটস রিয়েলি টাচিং, মানে কোয়াইট ডিপলি টাচিং। এটা বেশি দিন না, 2-3 মাস আগে। এর আগে বলে নেই যে এই জাদু টোনা ব্যাপারটা বা এই যে তাবিজ করে, এই জিনিসটা টু সার্টেন এক্সটেন্ট আমার কাছে জিনিসটা মনে হয় কিছুটা বিশ্বাসযোগ্য, বিকজ আমি এটা এফেক্ট গুলো দেখেছি। আচ্ছা, যে একটা দেখে যে বাটি চালান দেয় বলে একটা কথা আছে আমাদের দেশে, বাটি চালান দেয়। বাটি চালান যেটা আমি দেখেছি আমার নিজের চোখে দেখা একবার। আমরা তখন বিদেশে সদ্য ঢাকায় আসলাম, আসার পর আমার নানুর বাড়ি ধানমন্ডি 32 নম্বর, ওখানে থাকি, বিশাল বাড়ি। তো ওই বাসায় আমার ছোট মামা থাকতেন। ছোট মামা সামহাউ ওয়ালেট থেকে হি লস্ট অ্যারাউন্ড 3,000 to 5,000 টাকা এরকম একটা হারানো গেল। তো হারানো গেল, সাসপেক্ট করলো যে ওই মামার রুমে একটা কাজের লোক কাজ করতো, সাসপেক্ট করা সে, কিন্তু তাকে তো বলা যাচ্ছে না। তো ইয়ে করা হলো যে বাটি চালান দেওয়া হবে। তো বাটি চালানটা কি? বাটি চালানটা হচ্ছে, এটা পিতলের বাটি লাগে, কি একজন হুজুর লাগে যারা এই জিনিসটা পড়েন, এবং তুলা রাশি একজন লোক লাগে। ওকে, আমাদের ওখানে লিব্রা আছে। এবং হ্যাঁ, এবং জিনিসটা স্টার্ট হয়েছে যেখান থেকে তাকে বলা হয়েছে যেখানে ওয়ালেটটা ছিল ওখান থেকে জিনিসটা ডিটেক্ট করা শুরু করবে। তো আমি জাস্ট এত মনে ছিল, আমি তখন ক্লাস মাত্র 6-7 পড়ি সম্ভবত। তো প্রথমে যখন ওই বাটি চালা যে লোকটা আসলো, সে তুলারাশি একজন লোক, ওই হুজুরের সাথে আসলেন। আসার পরে সে ওই বাটিটা ধরলো, বাটিটা ফ্লোরের উপর রাখা পিতলের একটা বাটি, সে চাপ দিয়ে ধরলো। কিছুটা বলার পরে সে ভান করলো, আমার কাছে যদি জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, সে ভান করলো যে বাটিটা নিজে নিজে চলে যাচ্ছে, সে চাপ দিয়ে ধরার চেষ্টা করছে। আচ্ছা, ঠিক আছে। এবং যেই কাজের মেয়েটাকে সাসপেক্ট করা হয়েছিল আনফরচুনেটলি, সেই কাজের মেয়েটাকে কিন্তু আমাদের সারিতে রাখা হলো, এবং এটা একটু মানে সাসপেক্ট করা মুশকিল ছিল তাদের পক্ষে যে এটা কাজের লোক। কিন্তু ওই বাড়িটা অনেকখানি ঘুরে ফিরে, এটা বাটি চালানোর নিয়ম হচ্ছে, আমি বলি দিই আপনাকে, ওই জিনিসটা, চুরি জিনিসটা যেই যেই জায়গা ট্রাভেল করবে সেই সেই জায়গাতে বাটি যাবে। আচ্ছা, এবং সেটা ওখান থেকে আমার নানুর রুমে গেল, নানুর রুম থেকে একটা লবি ছিল, বারান্দা, ওখান থেকে কিচেনে গেল। এটা আপনার দেখা, একদম আমার দেখা। কিচেন থেকে স্টোর রুমে গেল, স্টোর রুম থেকে ব্যাক করলো, ব্যাক করে এসে ওই মেয়েটার সামনে এসে থামলো। এবং সেটা ওই লোকটা যে হুজুর বা তার সাথে যে লোকটা আসছিল তার পক্ষে জানা ইম্পসিবল, যে আমাদের ফার্স্ট টাইম ওই বাসায় আসে। এবং সেই থেকে মানে আমার কাছে মনে হয় যে এই তাবিজ পড়া, তারপর ওই চাটি পড়া, একটা বলে একটা বাসায় চাটি দিয়ে করে, এটা আমাদের বাসায় করা ছিল। আয়না পড়ার একটা ঘটনা বলি। আমার একজন কাজিন আছেন, রেজওয়ান নাম, তো তার বাবা বড় খালু উনি মারা গিয়েছেন আর কি। তো তার খুব শখের একটা ক্যামেরা ছিল, তখনই উনি ডিএসএলআর ইউজ করতেন। তো ক্যামেরাটা সেই ইউজ করতো। তো আমাদের বাসায় একজনের বিয়ে, আমাদের দেশের একজন মেয়ে নানু বাসায় অ্যারেঞ্জ করা হয়েছে। ওই ক্যামেরাটা ড্রয়িং রুমে, অনেক বড় ড্রয়িং রুম, ওখানে সবাই শুয়েছে, ক্যামেরাটা ওখানে কর্নারের টেবিলে রাখা। আমার কাজিনও শুয়ে আছে, কাজিন অন্য রুমে ছিল। সকালবেলা উঠে থেকে ক্যামেরাটা ভিতরে নেই, ব্যাগটা আছে, ক্যামেরাটা নেই। ক্যামেরা নাই কিছুতেই নেই। বাসার অ্যাজ ইউজুয়াল যারা ছোট থাকে, মানে মেইড যারা থাকে, তার সাসপেক্ট করা হলো। অনেক ইয়ে করার পরে তারপর ইয়ে হলো না। তারপর এই আয়না পড়া ব্যাপারটা আসলো। আয়না পড়া ব্যাপারটা যখন আসলো, আসার পরে তারপর এরকম একজন হুজুর আসছেন, তুলার সে একজন লোক থাকলো, আয়নাটা রেডি করা হলো। সেখানে কিছুটা পড়ার পরে দেখা গেল, ক্লিয়ার না, আবছা ছায়ার মতো, যে ওই ড্রয়িং রুমের কোণা থেকে চেক লুঙ্গি পরা একটা লোক এসে ব্যাগ থেকে ক্যামেরাটা নিয়ে চলে গেল। এটাও দেখা। এবং আমাদের একজন ছিল, মানে আমাদের দুঃসম্পর্কের একজন আত্মীয় ছিলেন ওখানে। আনফরচুনেটলি জিনিসটা যদিও সে কোনো স্বীকার করেনি, he wanted to pay the money for the camera but we didn't take it, কিন্তু তাকে সাসপেক্ট করা হয়েছে। সে নিজেও দেখেছে জিনিসটা, যে এবং পুরো জিনিসটা ছায়া আয়নাতে দেখা যায়।
ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছির সাথে এবং শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম। এবং একটা কারেকশন আছে, আমি একটু আগে বলছিলাম যে ডক্টর আদনান আসছিলেন, সম্ভবত বলেছিলাম যে হ্যাঁ 2য় মাসে এসেছিলেন। তারিখ হচ্ছে 18 তারিখ, রাইট? 18 তারিখে উনি এসেছিলেন এবং এই কারেকশনটা ছিল ওকে। সো আমরা ডক্টর আদনানের বাটি চালান দেওয়ার ঘটনা শোনাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, অনেকেই এখন ঢাকার বাড়ি থেকে ঢাকায় ফিরছেন, অনেকে গাড়িতে আছেন। সো গাড়ি নিয়ে একটা ঘটনা না শোনালে কেমন হয়? 2010 সালে আমাদের গাড়ির ঘটনাও ছিল। সো আমরা একটা গাড়ি নিয়ে একটা ঘটনা শুনতে পারি এবং চমৎকার একটা ঘটনা। একটা গাড়ি, গরুর সাথে একটা অ্যাক্সিডেন্ট এবং গাড়ির পেছনের সিটে কিছু একটা, বাহ চমৎকার টাইপের, শুনতেই কেমন অদ্ভুত লাগছে না? অলরাইট, সো দেরি না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ঘটনাটা শুনতে পারি এবং আশা করছি যে আপনারা অনেক এনজয় করছেন। এবং এই ফাঁকে আমি একটু বলে দিই যে আমাদেরকে কিভাবে এসএমএস করতে হবে। এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপ কিন্তু পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের যে পেজগুলো, সেই পেজগুলো আপনারা চাইলেই ভিজিট করতে পারেন। চলে যান www.facebook.com/furti and www.facebook.com/ঘটনায়। হ্যালো এভরিওয়ান, আমার নাম তৌফিক আর আমার সাথে আছেন আমার ওয়াইফ দোলা। আমাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যেটা আমার ওয়াইফ আসলে ইন্টারেস্টেড হয়ে শেয়ার করলেন ভূত এফএমের সাথে এবং ওনারা আমাদেরকে ডাকলেন। তো ব্যাপারটা এরকম, আজকে থেকে 5-6 মাস আগের কথা। আমরা তখন গুলশানে থাকি। তো একদিন, ইট ওয়াজ আ ফ্রাইডে আমার যতটুকু মনে পড়ে। তো শুক্রবার দিন আমরা গিয়েছিলাম উত্তরায় 3 নম্বর সেক্টরে আমার বোনের বাসায়। তো ওখান থেকে আমরা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, ওটা শেষ করে আমরা ফিরছি। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, রাত তখন 10:15। আচ্ছা, তো জায়গাটা যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে উত্তরা থেকে গুলশান ফিরছি। তো আমার ওয়াইফ বলছিলেন যে এক কাজ করো, আমরা বিশ্ব রোড দিয়ে চলে যাই। তো আমি বললাম যে না, এক কাজ করে চলো, আমরা দেখি বনানীতে কোনো কফি শপ খোলা পাওয়া যায় কিনা, একটু কফি টফি খেয়ে তারপরে না হয় গেলাম। তো বলছে আচ্ছা ঠিক আছে চলো। গাড়িতে হালকা রোমানের সঙ্গীত বাজছে, আমরা দুজন গল্প করছি যাচ্ছি। ওই দিন কোন একটা কারণে রাস্তায় ট্রাফিক কম ছিল, আর রাত তো একটু হয়ে গেছে 10টার মতো। তো আমরা যাচ্ছি, যেতে যেতে বিশ্ব রোডটা যে মাথাটা আসলে উত্তরা রাস্তাটা গিয়ে কানেক্ট করেছে, তারপরে হচ্ছে আসলে একটা একটুখানি অন্ধকার মতো জায়গা। তার একটুখানি সামনে গেলেই হচ্ছে আসলে বাড়িধারা ডিএইচএস এ ঢোকার একটা রাস্তা আছে। তো মজার ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, তখন আমরা ওই জায়গাটা পার হলাম। পার হয়ে যখন আমরা যাচ্ছি বাড়িধারা ডিএইচএস এ ঢোকার রাস্তাটা ঠিক আগ মুহূর্তে একটা বেশ অন্ধকারের মধ্যে আমার ওয়াইফ হঠাৎ করে ডান দিকে আমাকে তাকিয়ে বলছে, আমার নিক হচ্ছে বাবু, বলছে বাবু তোমার পাশে একটা গরু। আচ্ছা, আমি বললাম কি বলছো? বলে আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা সাদা গরু, বেশ উঁচু শিং। আমি মনে হয় অনেকেই দেখেছি আমরা, ওকে, ইন্ডিয়ান গরু যেরকম হয় কোরবানির সময় আমরা দেখি, বেশ উঁচু বোল্ডার টাইপের আর কি। হ্যাঁ, বেশ বোল্ডার টাইপের একটা গরু এবং তার শিং দেখা যাচ্ছে। এবং আমি দেখলাম যে গরুটা আমার পাশে। সো ওই মুহূর্তে আমার মাথায় যেটা কাজ করলো যে আই নিড টু স্টপ। আমি অলমোস্ট ব্রেকের উপর দাঁড়িয়ে গেলাম। ইমিডিয়েটলি দ্য কার স্টপ, গাড়ি থেমে গেল। গাড়িটা থামার সাথে সাথেই ধাম করে একটা বাড়ি লাগলো। আমি ফিল করলাম আমার গাড়ির সামনে ডান দিকে ফেন্ডারে একটা বাড়ি, কিছু একটা বাড়ি খেলো। তো যেহেতু একটা গরু দেখেছি ওই মুহূর্তে আমার খালি মনে হচ্ছে যে আমি কোনো অ্যাক্সিডেন্টে পড়তে যাচ্ছি কিনা বা কি। যা হোক, গাড়িটা থেমে গেল। আমি ইগনিশনটা অফ করলাম, অফ করে আমি আমার ওয়াইফ বের হয়ে গেলেন তার বাম দিকের দরজা থেকে, আমি ডান দিকের দরজা থেকে বের হলাম। বের হয়ে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে যেটা হয় যে গাড়ির কোনো ক্ষতি হলো কিনা। তো আমি দেখলাম যে ফেন্ডারটার একটা বেশ বড় অংশ একটা ডেন্ট হয়েছে। ওকে, তো আমি তখন ভাবলাম ঠিক আছে, অল্পের উপর দিয়ে গেছে, বাট গরুটা কোথায়? এর মধ্যে গাড়িটা যেহেতু খুব হার্ড ব্রেক করেছিলাম আমি, রাস্তা স্কিপ করেছে। আশেপাশে অনেক লোকজন, অনেক বলবো না, কিছু লোকজন ছিল, 5-7 জন যারা আশেপাশে চাটা খাচ্ছিল। তারা এগিয়ে এলো, এগিয়ে এসে বললো যে কি ব্যাপার কি ব্যাপার কি হলো। আমি বললাম যে কি হলো সেটা পরে বলছি, আগে দেখেন একটা গরু ছিল এখানে বড় সড়ো, সে গরুটা কোথায়? তো বলছে গরু, আপনি রাত 10টার সময় এখানে গরু কোথায় পেলেন? সো ওদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে লাইক আমি কিছু ইনটক্সিকেটেড কিনা বা আমি এরকম আমি এই মানে আমার নর্মাল স্টেট অফ মাইন্ডে আছি কিনা।
আমি বললাম যে না ভাই, আমি অনেস্টলি আপনাকে বলি, সবাইকে বলছিলাম যে আমার ওয়াইফও বলছিল যে হ্যাঁ ভাই আমি দেখেছি একটা গরু, একটা লম্বা সিংহলা সাদা একটা গরু, এবং এই গরুটা জাস্ট এই মাত্র আমরা দেখলাম, গরুটা আমাদের ফ্রেন্ডের সাথে বাড়ি খেলো, বাড়ি খাওয়ার পরপরই তো আমরা দাঁড়ালাম এবং আপনারা দেখেন এই যে এখানে ডেন্ট হয়েছে। লোকজন বলে যে না দেখেন আমরা এখানে বসে আছি অনেকক্ষণ, এখানে কোনো গরু টরু নেই। আমি বললাম যে না, লেট মি চেক। আমি মোটামুটি আশেপাশে যতটুকু জায়গা দেখা যায়, ডানে বামে সামনে পেছনে সব দিকে দেখলাম, বাট এমন কোনো গলিও ছিল না যে যেখানে চলে যাবে গরুটা। ওকে। তো মানে ওই রাস্তাটা আসলে বেশ চওড়া রাস্তা এবং আশেপাশে তেমন কিছু নেই। তো আমরা ওখানে অ্যানাদার 15 মিনিট আমরা খুঁজলাম, গরুর কোনো চিহ্নই নেই এবং কমন সেন্সও বলছে ওখানে আসলে গরু থাকার। কিন্তু আপনার গাড়ির যে ক্ষতিটা, সেই ক্ষতিটা হয়েছিল এবং সেটা আপনি দেখতে পাচ্ছিলেন। অবভিয়াস আমি দেখতে পাচ্ছি যে আমার ডান দিকের ফেন্ডারটা মানে ট্যাপ খেয়ে, যেটা আমরা বলি। কিন্তু রাস্তায় তো অন্য কিছুর সাথে বাড়ি খাওয়ারও কোনো সম্ভাবনা নেই। না, অন্য কিছুর সাথে বাড়ি খাওয়ার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে যে এক হচ্ছে ওখানে কোনো রিক্সা ছিল না, 2 নম্বর হচ্ছে যে আমি যদি কোনো গাড়ির সাথে বাড়ি খেতাম তাহলে আমার ড্যামেজটা আরো ডেফিনেটলি অনেক বেশি হতো, বিকজ আমি মোটামুটি 40-50 চালাচ্ছিলাম। এবং তার চেয়েও বড় কথা যে বোথ অফ আস আমরা দুজনে কিন্তু একটা বড় সিংহলা সাদা গরু দেখেছি। সেটাই আমার কাছে কথাটা হচ্ছে এটা, যে একসাথে দুজন একই জিনিস দেখেছেন, সো এটা ভুল হওয়ার চান্স খুব কম। এবং এটা রেফারেন্সে আমি আরো দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার খুবই ঘনিষ্ঠ 2জন কলিগ, তারা এই মুহূর্তে একজন কাতারে আছেন, আরেকজন আমেরিকায় আছেন। তো আমার প্রথম একজন কলিগ আমাকে একদিন বলেছিলেন যে ওই অংশটুকুতে যে যেখান থেকে উনি চাচ্ছিলেন, একদিন উনি ফিরছেন এরকম উত্তরা থেকে, ওনাদের আবার একটা অভ্যাস ছিল, ওনারা উত্তরার দিকে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খুব ভালো চা পাওয়া যায়, ওখানে চাটা খেয়ে ফিরছিলেন রাতের বেলা। তো উনি গাড়ি চালাচ্ছিলেন, ওনার ফ্রেন্ড পাশে বসা। ওনার ফ্রেন্ড হঠাৎ করে, যেটা হয় গাড়ি চালাতে গেলে বা পাশে বসে থাকলে অনেক সময় রিয়ার ভিউ মিররে চোখ যায় যে কি দেখা যাচ্ছে। উনি তখন বললেন যে এই পিছনেটা কি। বলতে বলতেই আমার যে কলিগের কথা বলছি উনিও তাকালেন রিয়ার ভিউ মিররে এবং উনি সাথে সাথে কোনো কিছু না বুঝে গাড়িতে ব্রেক করে ফেললেন। আচ্ছা। তো দুজনের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে যে কি দেখলাম। ওনারা যেটা পরে আমাকে বললেন, যে উনি আমাকে যেটা বললেন যে আমি দেখেছি যে গাড়ির পেছনে, ঠিক গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে অসম্ভব লম্বা একটা কিছু, সাদা কাপড় জড়ানো, এবং আমার মনে হলো যে তার আমি চোখ দেখতে পাচ্ছিলাম না, বাট আমার মনে হচ্ছিল যে রিয়ার ভিউ মিররে সে আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছিল ওখানে তাকিয়ে। এবং ওই মুহূর্তে আমার মনে হলো যে আমি কি দেখলাম, এটা আমার বন্ধু এবং আমি দুজনেই আমরা কিছু বলতে পারছি না। তখন আমি বললাম যে চলো চলে যাই। জাস্ট সিমিলার একটা ঘটনা ঘটলো আমার আরেকটা যে বন্ধুর কথা বলছিলাম। তো সে এরকম একদিন গাড়ি চালিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে ও সামনে দেখে, এরকম রাত একটু বেশি হবে, 11টা 11:30টার দিকে, হঠাৎ করে দেখছে সামনে কালো কি যেন একটা দাঁড়িয়ে আছে। ও ছিল পেছনে, ওর ব্রাদার ইন ল গাড়িটা চালাচ্ছিলেন, ওর সিস্টার বসেছিল সামনে, ওর বোন বসেছিল সামনে। ও কিছু বলে ওঠার আগেই ওর ভাবি, বোন এবং দুলাভাই দুজনই এট এ টাইম দেখতে পেয়েছেন, এবং বোন একটা চিৎকার করার সাথে সাথে দুলাভাই গাড়িটা ব্রেক করেছে। ওই মুহূর্তে কালো যে জিনিসটা ছিল সেটা তাদের দিকে তাকালো, তারা দেখলেন অবয়বে মনে হলো যে একটা মেয়ে, বাট ইট হ্যাড নো ফেস। ওকে, কোনো নাক চোখ মুখ কিছু ছিল না, এবং জাস্ট একটা ফিগারটা দেখে মনে হচ্ছে কোনো মহিলার ফিগার, এবং জাস্ট উইদিন এ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস দেখা গেল জিনিসটা নেই। তো এই দুটো ঘটনাই আমি দুজনের কাছ থেকে শুনেছি এবং দুজনেই আমাকে বলেছে যে ওই জায়গাটা কিছু একটা সমস্যা আছে। এটা কি মানে জায়গাটা কি সেম, মানে আপনার যেখানে হয়েছে অলমোস্ট কাছাকাছি 100 মিটার বা 200 মিটারের দিকে দেখা হবে। আচ্ছা, এটা কোন জায়গা বললেন? এই জায়গাটাকে কাওলা বা এই ধরনের কিছু একটা বলে। এবং আমরা অনেক শুনেছি যে এই জায়গাটার কিছু একটা দোষ আছে, আচ্ছা, যে অনেক ধরনের ইনসিডেন্ট ঘটেছে। এবং আপনাদের ফ্যামিলিতে আপনারা এটা পেয়েছেন এরকম ঘটনা? আমাদের খুব ক্লোজ নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স এর কাছ থেকে। ভূতফিল্মের পুরনো এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। শুনছেন সবসময় রেডিও ফুর্তির পয়েন্ট এফএম, চলছে ভূত এফএম। আমি রাসেল আছি সাথে, এবং 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 25/12/2010 একদম শেষের দিকে ওই দিন এসেছিলেন উত্তর থেকে সম্ভবত সুপ্তি এবং সাব্বির, এবং তারা একটা ঘটনা শেয়ার করেছিলেন আমাদের সাথে। আপনারা সবাই কিন্তু বলেন যে আগের ঘটনাগুলো বেশি ভালো, সুতরাং শুনতে হবে, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু খুব পপুলার ঘটনা ছিল। সো পপুলার ঘটনাগুলো শুনতে কেমন লাগে আপনাদের কাছে সেটা অবশ্যই বলবেন।
এবং আমি আশা করছি যে এই ঘটনার সাথে এখনকার ঘটনাগুলো আপনারা না চাইলেও কম্পেয়ার করবেন এবং আমরা যে খুব একটা খারাপ করছি না সেটাও বুঝতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, চলে যাচ্ছি আমরা ঘটনায়, সুপ্তি এবং সাব্বিরের ঘটনায়। আমি সুপ্তি, আমি উত্তরা থেকে এসেছি। আজকে আমার হাজবেন্ডের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে। আচ্ছা, আমি সাব্বির। আমি আর সুপ্তি একসাথে উত্তরাতে থাকি। আর আজকে আমরা রেডিও ফুর্তিতে এসেছি, আমাদের দুজনের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। বেসিক্যালি আমাদের লাস্ট শো এর পরে আমাদের রেগুলার লিসনার সুপ্তি আমাদের একটা ইমেল করেন। সেই ইমেলটা পড়ে আমি ইন্টারেস্টেড হই এবং তার সাথে যোগাযোগ করি। পরে দেখি যে ঘটনাটা তাদের দুজন নিয়ে ঘটেছে, তাই না? সুপ্তি এবং দুজনের সাথে একসাথে ঘটেছে এবং সেই ঘটনাগুলো আপনারা চেয়েছিলেন যে আমাদের সাথে শেয়ার করবেন। তো আমরা একটা বাড়ির কথা জানতে পারি, যে বাড়িটাতে আপনারা এখন থাকেন। সেই বাড়িটাতে আগেও কিছু ঘটনা ছিল। সুপ্তির আগে ওই বাড়িতে আপনি ছিলেন ন্যাচারালি, সেটা বিয়ের আগে। এন্ড ওই বাড়িতে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা আমি আগে শুরুতে জানতে চাইবো। আচ্ছা, ঠিক আছে, আমি যেভাবে বলবো যে আমার বিয়ের আগে আমরা এখন বেসিক্যালি যে রুমটাতে থাকি, তো ওই রুমেই আমরা আমি আগে ছিলাম। এবং সেই রুমেরই একটা ঘটনা, যেটা হলো যে একদিন আমি রাতে ঘুমিয়েছি। তো ঠিক ভোরের একটু আগে আমি ডান দিকে কাত হয়ে শোয়া, এবং সেই অবস্থাতেই হঠাৎ করে আমার একটু ঘুমটা ভেঙে যায়। আচ্ছা। আর সেই সময় আমার যখন ঘুমটা ভাঙার পরে আমার দিক আমার দিকেই ছিল জানলাটা, এবং আমি জানলার দিকে দেখতে পাই যে আস্তে আস্তে ভোর হচ্ছে। ওকে। পুরোপুরি ভোর তখন হয়নি, কিন্তু ঘুমটা ভাঙার সাথে সাথেই আমি আস্তে আস্তে অনুভব করলাম কিছু একটা আমার ঠিক পিছন দিক থেকে খুব শক্ত করে আমাকে ধরে রাখছে, এবং খুব জোরে। আচ্ছা। এবং যেটা হচ্ছিল যে এতই জোরে সে আমাকে ধরে রাখছে যে আমি 1 ইঞ্চিও পর্যন্ত নড়তে পারছিলাম না। আচ্ছা। আপনি কি পেছনে ঘুরতেও পারছেন না? আমি পেছনে ঘুরে যে দেখবো যে কেউ কি আমাকে পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে বা খুব জোরে আটকে রেখেছে কিনা বা কিছু একটা আছে কিনা, আমি কোনোভাবেই মুভ করতে পারছিলাম না। এবং যেটা হয়েছিল যে আমি যে গলা দিয়ে একটা আওয়াজ বের করব, সেটাও আমার সম্ভব হচ্ছিল না একদম। আমার মনে হচ্ছে যেন আমার গলা দিয়ে আমি অনেক ট্রাই করছি, এবং একটা গোঙানির মতো একটা শব্দ বের হয়। বোবায় ধরলে এরকম হয়, কিন্তু কিন্তু বোবায় ধরলে হয় যেটা হয় যে রাতের বেলা যদি কেউ ঘুমের অবস্থায় থাকে সেই ক্ষেত্রে হয়, কিন্তু আমি তখন পুরো সজাগ, একদম ভেঙে গেছে। ঘুমটা ভেঙেছি এই কারণে। তো যেটা হয়েছে যে আমি অনেকক্ষণ চেষ্টা করছি যে আমি কিছু একটা বলবো বা চিৎকার করবো বা কিছু একটা বলার, সেই জিনিসটা আমার পিছন দিক থেকে এমন ভাবেই আঁকড়ে আছে, এবং মনে হচ্ছে যে সে আস্তে আস্তে আমার ঘাড় দিকে খুব শক্ত করে ধরে রাখছে, যেন আমি একটু মুভ না করতে পারি। তো অনেকক্ষণ পরে অনেকক্ষণ চলার পরে আমি একটু জাস্ট গলা দিয়ে আমার যত মনে পড়ে আমি আল্লাহ বলে একটা চিৎকার করব, চিৎকার ঠিক না, জাস্ট একটা আওয়াজ বের হলো। এবং সাথে সাথে আমি দেখলাম যে আমি মুভ করে উঠছি, সে যে হঠাৎ করে আমাকে ছেড়ে দিচ্ছে, হালকা হয়ে গেছে। এবং আমি তখন পুরো আমার শ্বাস ওঠানামা করছে, এবং আমার মনে হচ্ছে যে শরীরে ঘাম ঝরতেছে, এরকম একটা অবস্থা। এবং আমি দেখলাম যে বাইরে একটু একটু ভোর হচ্ছে তখন। সেটা যাই হোক, জিনিসটা এরকম ছিল যে আমি একদম পুরো স্টাক হয়ে গিয়েছিলাম, 1 সেকেন্ডের জন্য আমি মুভ করতে পারছি। খুবই অদ্ভুত ব্যাপার যে আমাদের কাছে এবারও অনেক ইমেল এসছে, এবং সেই ইমেলের মেইন যে ঘটনাগুলো, যে ঘটনা শেষ হয় যখন ভোরের আজানটা দেয়, এই সময় এসে ঘটনাটা শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রে সেটাই, যে আমার যেটা মনে হয়েছে তখন পুরো ভোরের আলো, আকাশ পরিষ্কার, এবং তখন হয়তো আজানও দিয়ে দিয়েছে, আমি যদি আজান শুনতে পাইনি। বাট আমার আল্লাহ শব্দটা বলা হোক বা ওই আজানের শব্দই হোক, জিনিসটা তখনই আমাকে রিলিজ করলো এবং ছাড়লো, এবং তখনই আমি মুভ করতে পারলাম। এই ঘরে সুপ্তির কি অভিজ্ঞতা হয়েছিল? একই ঘর তো? জি, একই ঘর, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের বিয়ে মেনলি 2 বছর হয়েছে। তো ফার্স্ট ইয়ারটা আমরা ওই ফ্লোরে ছিলাম না, আমরা নিচের ফ্লোরে ছিলাম। আচ্ছা। তখন কিন্তু কখনোই আমাদের সাথে এরকম কোনো উইয়ার্ড কিছুই হয়নি। তো 1 বছর পরে আমরা উপরে ফ্লোরে মুভ করলাম। তো আমার মনে আছে তখন এরকম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। আচ্ছা। এই ইয়ারের ফার্স্ট দিকে। হ্যাঁ। তো একদিন যেটা হলো, আমরা রাতের বেলায় যেহেতু দুজনেই কাজ করি, আমরা গল্প করছি বসে বসে। তো একটা বন্ধ দরজা যদি আপনি বাইরে থেকে খুব জোরে কেউ টানার চেষ্টা করে, জাস্ট জার্ক করলো কেউ জোরে, খুব জোরে দরজাটা, তখন আমরা দুজনেই দুজনে দিয়ে তাকালাম যে এটা কি হলো, বা এটা কি হলো, এরকম তো হওয়ার কথা না। তখন বাজে রাত 2টা থেকে 2:30 বাজে। তো তখন আমরা দুজনেই এত ভয় পেয়ে গেলাম যে দুজনকে জিজ্ঞেসও করলাম না যে কি হলো, আমরা জাস্ট চুপ করে জাস্ট চলো ঘুমিয়ে যাই বলে ঘুমিয়ে পড়লাম। তখন থেকে আস্তে আস্তে করে ঘটনাগুলো স্টার্ট হলো। একদিন যেটা হলো, আমার বেডরুমের যে ফ্রেশ রুমটা আছে সেটা
আমার রুমের সাথে অ্যাটাচড না, মানে অ্যাটাচ বাদ না, তো বাইরে আছে। তো এরকমই রাত 3টা বাজে এরকম আমি ওয়াশরুমে দিয়ে যাচ্ছিলাম। তো আমার ওয়াশরুমের দরজাটার পাশে কিচেনের দরজা, তো কিচেনের দরজাটা আমি জাস্ট ওয়াশরুমের দরজাটা খুলবো, এ সময় দেখতে পেলাম যে কিচেনের পাশে যে কিচেনের ভেতরেই স্টোর আছে, একটা স্টোর রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরিষ্কার দেখেছেন? একদম পরিষ্কার, কারণ আমি তো জানি যে অন্ধকারে তো আমি বুঝতে পারবো যে আমার বাসায় কোথায় কি আছে, আর ওখানে এরকম না বাইরে থেকে আলো আসছে, কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো আমি বোঝাতে পারবো না আমার আমি জাস্ট মানে ওখানে আমার হাত পা জমে গেছে, আমি জাস্ট মুভ করতে পারতেছি না ওখান থেকে, যে আমি কি করবো তখন বুঝতে পারতেছি না। আপনার দিকে এগিয়ে আসা বা এরকম কোনো না, কিছু? just দাঁড়িয়ে আছে কিছু একটা। আচ্ছা, এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম যে সাধারণত বাথরুমে বা আমরা যে সমস্ত ওয়াশরুম যাই বলি না হ্যাঁ, কেন, সেখানে ঢোকার আগে একটা knock, দোয়াও আছে এবং 3 বার knock নক করে করে তারপরে ঢুকতে ঢুকতে হয়। হয়। তো আপনি কি সেদিন হুট করে ঢুকেছিলেন? এরকম কিছু হয়েছিল? না, এরকম কিছু না, আমার যতদূর মনে পড়ছে আমি কিন্তু ওয়াশরুমে দেখিনি, স্টোরের সামনে দাঁড়িয়ে স্টোরের সামনে? ছিলাম। ওকে। তখন আমি সাথে সাথে রুমে চলে আসি এবং আমি জিনিসটা কারোর সাথেই শেয়ার করিনি। রাত আচ্ছা। 3টা বাজে আমি কাউকে জাগিয়ে যে বলবো আমি এটাও বলিনি, হুম। এবং তার 3-4 দিন পরেই আমার হাজবেন্ডের সাথে সেম ঘটনা হলো। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল? আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি। হুম। ও যে ঘটনাটা বললো, এই ঘটনাটা ঠিক পরের দিনই হুম। আমি আপনাকে হয়তো বলেছিলাম এর আগে যে আমাদের বাসার যে কাজের মেয়েটা আছে, যে রান্না করে যে মেয়েটা, আপনি টেলিফোনে আমার সাথে যখন হ্যাঁ কথা হ্যাঁ, যখন কথা হচ্ছে তখন বলেছিলাম যে তার সাথে বেসিক্যালি কিছু পজেসড, মানে আমরা যতদূর শুনেছি সেটা হলো যে সে নিজেই বলেছে যে তার সাথে 7 জন আছেন। হ্যাঁ, 7 জন আছেন এবং তারা কখনো কোনো ক্ষতি করে না, তার শুধু নামাজের জন্য বলে, ভালো ভালো কথা বলে। আচ্ছা। তো সেই মেয়ে সকালে নিজে থেকে আমার ওয়াইফকে এসে বলতেছে যে ভাবি আপনি কি রাতে কোনো কিছু থেকে ভয় পেয়েছেন? তো তখন সে একটু অবাক হয়ে গেল যে আমি তো কাউকে এই কথাটা শেয়ার করি নাই বা বলিনি, সে কিভাবে এটা জানতে পারলো? কিন্তু ওখানে যে দাঁড়িয়ে ছিল সে ডেফিনেটলি কাজের মেয়ে না। অবশ্যই না, কারণ সে আরেকটা রুমে শোয়, আর ওই রুমটাতে সাধারণত কেউ শোয় না, কারণ ওখানে শোয়ার কোনো ওয়ে নাই। ওটা জাস্ট একটা দরজার খোলা থাকে, ভিতরে বিভিন্ন জিনিস টিনিস থাকে, জাস্ট স্টোর রুম বলতে যা বোঝায়। তো সে যে যাওয়ার পথে জাস্ট ওইখানে একটা জানলা আছে, জানলা থেকে বাইরের কিছু আলো পড়ে, এই আর কিছু না। ওই আলোতেই সেই অবয়বটা দেখতে পারলো। এবং এই জিনিসটা আমিও 2-3 বার রাতে বাথরুমে যাওয়ার পথে, ওই জিনিসটা মানে এমন একটা জায়গা যে আপনি যদি বাথরুমে যান ওই জায়গাটা চোখে পড়বে, মানে একটু খেয়াল করলে ওই জায়গাটা চোখে পড়ে। তো ওইখানেই হঠাৎ করেই আমিও পরপর 2 বার সেটা দেখেছি, কিন্তু আমি ওটাকে কেয়ার করি নাই, জাস্ট আমি আমার মতো বাথরুমে চলে গেছি, চলে আবার বাথরুম করে চলে আসছি। একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে একই জিনিস যখন 2 জন দেখবেন তখন ব্যাপারটা তো অবশ্যই, মানে আমি কিন্তু এটা কিন্তু আবার জানতাম না যে আপনি দেখেছেন, আমি জানতাম যে উনি দেখেছেন। একজনের ভুল হতে পারে, 2 জনের কিভাবে সেটাই না, আমিও এই জিনিসটা পরপর 2 বার, পরপর 2 দিন বলবো না, বাট 2 বার আমি মানে ফ্রিকোয়েন্টলি আমি 2 বার দেখেছি এই জিনিসটা, এবং দেখে আমি কোনো মানে ওরকম কোনো ইয়ে করি নাই, জাস্ট ইগনোর করে আমি আমার মতো ইয়ে করে ফেলছি। বাট আমি দেখার পরে আমার পুরো শরীর থেকে মানে মনে হয় যে কিছু একটা ভয়ের একটা স্রোত শরীর থেকে নেমে গেল, এরকম একটা, মানে হঠাৎ কিছু একটা দেখলে যেমন হয় যে বুকের মধ্যে কেমন করে ওঠে, মানে আমি বুঝতে পারছি যে দেয়ার ইজ সামথিং ইজ দেয়ার, হোয়াট এভার ইট ইজ, মানে ওটা দেখেই আমার ওরকম মানে একটা ভয়ের ইয়ে লেগেছিল। এই তো আজকে যেটা করবো কি একটা ঘটনা শুনবো, তার আগে জানিয়ে দিই শুনছেন সবসময় রেডিও ফুর্তির পয়েন্ট ওএফএম, চলছে ঈদ স্পেশাল একটা এপিসোড ভূত এফএমের, এবং আমি রাস্তেল আছি সাথে, এবং একটা পর একটা দারুণ ঘটনা শুনছি আমরা। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগছে। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। চলে যাচ্ছি আমরা সাকিব ভাইয়ের কাছে 25/12/2010, এবং ক্রিসমাস ডে ছিল না, এবং সেই দিন তিনি এসেছিলেন আমাদের এখানে এবং তিনি একটা ঘটনা শেয়ার করেছিলেন, চমৎকার একটি ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা বাসা আছে, ওখানে মানুষজন থাকে, পিপল লিভস দেয়ার, একটা রুম আছে, বাসাটা যেটা হয় যে রেগুলারলি যখন আমরা বাসা রং করি ওটা রং করা হয়, কিন্তু একটা রুমে রং করে কোনো লাভ হয়। ওকে, রুমটার প্রত্যেকবারই বা যেই থাকে, ইটস এ প্রিটি ওল্ড হাউস, অ্যাট লিস্ট 40 years old, খুব পুরোনো না, 40 years মানে 70 দশকের, 70 দশকের। সো ওখানে
ওই রুমটা রং করলেও ওই কিছুদিন পরেই রংগুলো নষ্ট হয়ে যায়। ওয়ালের ওই রুমের ওয়ালের রং নষ্ট হয়ে যায়, এবং এমন না যে ধরো পুরো বাসাটা জল ছাদ আছে, এমন না যে উপর থেকে ট্যাপ হয়ে যায় বা ইয়ে হয়, ওরকম কিছু নেই। ইয়ে একটা বাসা, সো ওই রুমে না কিরকম উল্টা পাল্টা আওয়াজ শোনা যায় মাঝে মধ্যে। মাঝে মধ্যে যখন কেউ থাকেন তখন ওদের অস্বস্তি লাগে। এবং যেটা খুবই ভয়ের, যেটা যে ওখানে যখন কোনো মহিলা থাকেন, মহিলা মানে একটা সার্টেন এইজের মহিলা আর কি, ওনারা থাকলে দে ড্রিম দ্যাট দেয়াল দিয়ে রক্ত পড়ছে। এবং অনেকে আবার বলছেন যে এটা নাকি ওরা দেখেছিল, দেখেন দেয়াল দিয়ে রক্ত পড়ছে। এটা আমরা যাদের সাথে কথা বলেছি ওরা কেউ দেখে নাই, বাট ওরা রুমে কেউ থাকতে পারে না। আচ্ছা, ওই রুমটা ইউজ করে অ্যাজ আ বসার ঘর টাইপের, মানে খুব অড একটা বসার ঘর, মানে ড্রয়িং রুম ডাইনিং রুম তো বাসা একটু বাইরের দিকে হয় না, ভিতরের দিকে হঠাৎ করে একটা বসার ঘর টাইপের খামাখা একটা পুরোনো স্টাইলের বাসা। তো আমরা এটা শোনা অনেক ইন্টারেস্টিং লাগলো যে দেয়াল দিয়ে রক্ত পড়ে, এটা নাকি দেখছে ওরা লোকজন। এটা যদি হয় তাহলে বেশ হলিউড টাইপের জিনিস হবে। তা আমরা হেভি ক্যামেরা ট্যামেরা নিয়ে গেলাম, গিয়ে তো ওখানে যা থাকেন ওদের জিজ্ঞেস করলাম যে কেন হবে, ওনারা বলতে পারলেন যে এটা কেন হচ্ছে। ওনারাও কিছু দেখেননি, বাট ওরা এই গল্পটা শুনছে যে এই দেয়ালে নাকি রক্ত পড়ে, এটা নাকি লোকজন দেখছে। এবং ওরা যেটা ডেফিনেটলি জানে সেটা হচ্ছে যে রুমে থাকার একটা প্রবলেম, অস্বস্তি লাগে, এবং রং টিকে না, যে রঙে দেয় ইট ডাজন্ট ওয়ার্ক। আমরা খুব উত্তেজিত হয়ে জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে এখানে এক রাত থাকলাম। বিকজ তখন আমাদের টাইমের একটু প্রবলেম, এই ফিল্মিং এর মাঝখানে, এই সময় মাঝখানে আমরা উত্তেজিত হয়ে গেছি আর কি। গিয়ে থেকে তো কিছুই হয়নি এরকম। আচ্ছা, নাথিং হ্যাপেন্ড। একবার আই থিঙ্ক ইউ ফেল্ট সামথিং। যদি আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে একবার বললো যে কিছু একটা হচ্ছে মনে হয়। তা আমরা সবাই উদ্গ্রীব হয়ে উত্তেজিত বসে আছি, কিছুই হয়নি। অনেক মশা কামড় খেলাম, বাট যেটা আমরা ভিজুয়ালি দেখে আসছি হচ্ছে ওই রুমের রংটা খুব বাজে অবস্থা, মানে ওই যে ড্যাম্প হয়ে যায় না, ড্যাম্প হয়ে যায়, চলে পড়তেছে এক রাতের মধ্যে হওয়াটা খুব না, ওটা ওই রকমই ছিল। আচ্ছা, ওই রকমই ছিল। এবং পুরো বাসার রং একরকম, ওই রুমের রং আরেক রকম, এবং এটা খুবই অড বিকজ রুমটা হচ্ছে মানে মাঝখানে রঙের মতো আর কি। এমন না যে বাসার পিছে স্টোর রুম, নর্মাল রুম, কিন্তু রংটা খুব খারাপ অবস্থায়। আমরা তখন মানে বুঝলাম যে এটা একটু ইনভেস্টিগেট করা উচিত, মানে ইনফ্যাক্ট আমরা সামনে চান্স পেলে আবার যাবো। তো ইনভেস্টিগেট করে একটা খুব ইন্টারেস্টিং স্টোরিতে হয়েছে। আচ্ছা, স্টোরিটা হচ্ছে যে ওখানে নাকি একটা ফ্যামিলি থাকতো অনেক আগে, বাসাটা নতুন হয়েছে। তো ওখানে বাসার ছেলের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে বউটু নিয়ে, আগেকার দিন যেটা খুব নর্মাল ছিল, এখনো নর্মাল, এই বাবা মার সাথে সবাই থাকতো। বিয়ে করে বউ নিয়ে বাবা মার সাথে যারা থাকতো তাই করছে। তো ছেলেটা তখন যেটা হয়েছিল, হি ওয়াজ এই ডক্টর, তখন সে মিডল ইস্টে, যেটা আমাদের দেশের ডাক্তাররা মিডল ইস্টে যান, তো উনি মিডল ইস্টে চলে গেল। তো আনফর্চুনেটলি ফর হিম, ওর মা ছিল যে বাজে টাইপের শাশুড়ি থাকে না, আমরা টিভিতে দেখি বা সিনেমায় দেখি, খামাখা মানুষকে মেন্টাল টর্চার করে, স্পেশালি বউ টাইপের মানুষকে। তো সে ওই বউকে প্রচন্ড মেন্টাল টর্চার করতো। তো ইট ওয়াজ আ লার্জ ফ্যামিলি, ওখানে আরো ভাই বোন ছিল, এই তো কয়েকজনের সাথে ভালো ব্যবহার করতো, কথা, বাট শাশুড়ির সাথে বেশ ঠাকুর টাইপের ব্যবহার করতে, সব কাজ করতে, এসে বাপের বাড়ি যেতে দিত না, হ্যান তেন এসে। তার ছেলেটা আসলে, ছেলের সামনে আবার শাশুড়ি টোটালি ডিফারেন্ট বিহেভিয়ার ছিল আর কি। আচ্ছা, ছেলের সামনে সে বউয়ের খুব ভালো, এসে বেশ পলিটিক্স বোঝেন। হ্যাঁ, পলিটিক্স বোঝে না। আগের দিনে যেটা হতো যে বউরা তো গুলো বলতে পারতো না, আর মেয়েটার বয়সও বেশি ছিল না। আগের দিনে একটু আর্লি বিয়ে করতো, সো মেয়েটার বয়স ছিল সে 20-21 এরকম আর কি। সো এট ওয়ান টাইম ছেলেটা আসছে, এসে চলে গেল। চলে যাওয়ার পরে খবর হলো যে ওর বউ প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট তো ভালো কথা, প্রেগনেন্ট, সবাই খুব খুশি প্রেগনেন্ট। সো যেটা হলো, মেয়েটার যখন বাচ্চা হওয়ার সময় হলো, তখন she wanted to go to a hospital to have the baby. Okay. কিন্তু ওই শাশুড়ি যিনি, for some reason she's like, না, আমার নাতি আমার বাসায় হবে। আচ্ছা, এটা কেন আমি এখন জানি না, এটা কেন আমরা রিজনটা বের করতে পারিনি, কারণ ওই মানুষগুলো এখন নাই। বাট মোটামুটি উনি জোর করে মেয়েটাকে বাসায় রাখছে, এবং ওই যে বাসায় যারা বাচ্চা করে কি মহিলাদেরকে ডাকে, যে কি জানি, ধাইমা, হ্যাঁ, ওই ধাইমা ডেকে বাসায় বাচ্চা হওয়ার ব্যবস্থা করছে। আনফর্চুনেটলি শি হ্যাড এ কমপ্লিকেশন। আচ্ছা, এন্ড দেয়ার ওয়াজ এ ব্যাড মিসক্যারেজ এন্ড শি ডাইড। আচ্ছা, সো বাচ্চা মা দুজনই মারা গেছে ওই রুমে, ওই বাসায়, এন্ড দেয়ার ওয়াজ আ লট অফ ব্লাড। দেয়ার ওয়াজ আ লট অফ ব্লাড।
তো ওইটার পর থেকে নাকি ওই রুমের পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জটা আসছে, পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। ওই পর থেকে নাকি ওই ফ্যামিলির ওর ওই যে দুটো বোন ছিল, ওই দুই বোনের যখন বাচ্চা হয়েছে দে কেম টু লিভ দেয়ার, বাট ওই ফ্যামিলি পাত্তিয়ালা ফ্যামিলি ছিল। আগের দিন একটা সিস্টেম ছিল যে পাত্তিয়ালা ফ্যামিলিতে সবাই থাকে, মেয়ের জামাইও থাকে, সবাই উঠে ছেলের বউ থাকে, সবাই থাকে। সো ওই দুই বোনেরও এখানে মিসক্যারেজ হচ্ছে, ওয়ান অফ দেম ডাইড, আরেকজনের বাচ্চা মারা গেছে। ও আচ্ছা, এই চলতে থাকে। ফ্যামিলি ওয়েন্ট থ্রু লট অফ শিট, এন্ড দেন ফাইনালি ওনারা বুঝছেন যে এখানে গ্যাঞ্জাম আছে, দেন দে লেফট। কিন্তু ওই ওরাও ওই সব দেখছে আর কি, মানে তারপর থেকে এই জিনিসটা শুরু হচ্ছে যে কোনো ওই ম্যারিড ওমেন গিয়ে যদি রুমে থাকে তাহলে ওই সে দেখে যে রুম থেকে ব্লাড পড়তেছে, এই হচ্ছে FM. না ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাস্তাল আছি সাথে, এবং চলছে এই মুহূর্তে ভূত এফএম, এবং আমি খুবই ভালো লাগছে আমার কাছে, আপনাদের SMS পাচ্ছি এবং আপনারা সবাই জানাচ্ছেন যে অনেক অনেক ভালো লাগছে, এবং ফেসবুকে সব জায়গাতেই আপনারা জানাচ্ছেন যে অনেক বেশি ভালো লাগছে। এই জন্য আমি খুবই খুশি এবং আশা করছি যে আপনারা এনজয় করছেন অনেক। আচ্ছা, আপনাদেরকে যদি এখন বলি যে জুজুর ঘটনা শোনাবো, তাহলে তো আপনারা একদম সবাই লাফায় উঠবেন, আমি শিওর। বিকজ জুজুর ঘটনা এমন কেউ নাই যিনি পছন্দ করেন না, এবং জুজু নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। বাট জুজুর ঘটনা শোনাচ্ছিলাম, কৌশিকদার জুজুর ঘটনার পর ওই দিন সুমন ভাইয়ের নিজের সিমিলার একটা ঘটনা বলেছেন আমাদের বেশ বাবা সুমন ভাই, এবং সেই ঘটনা শুনে সাকিব ভাই এবং জিব্রান ভাইও তাদের মতামত জানিয়েছিলেন, কি মানে তারা বলেছিলেন, মানে পরে জয়েন করেছিলেন আর কি সুমন ভাইকে। সো চমৎকার একটা, মানে কি বলবো, যে ঘটনা ছিল সেটা, এবং সিমিলার, কিন্তু জুজুর ঘটনা সিমিলার, এবং আমার মনে হয় যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কৌশিকদার জুজুর ঘটনাটা আমরা রিপিট করছি, এই ঘটনাটা মনে হয় কখনো রিপিট করা হয়নি। তো আমরা যেটা করতে পারি, শুনে আসতে পারি সেই ঘটনাটি। শুনে আসি স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর আরেকবার বলি, আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTTFM@RADIOFORT.FM। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ফেসবুকে কিন্তু আপনারা সবসময় আপনারা আসতে পারেন, এবং সেখানে যে আপনারা কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ঘটনাটা শুনে আসবো, তারপরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েল, ওকে, একটা জিনিস বলি। ঘটনাটা হচ্ছে প্রায় 3 বছর আগে। আচ্ছা, একদিন কফি 11-এ আমি আর কৌশিকদা বসে ভূতের গল্প করছিলাম, তখন আপনি আমাকে এই গল্পটা বলেছিলেন, রাইট? তারপরে এই গল্পটা, এবং গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আচ্ছা, এবং আজকে একটা বোম ফুটাই এই সিমিলার স্টোরি নিয়ে। এটা তো একটা মিথ টাইপের, অনেকে অনেক কথা বলে, রাইট? এরকম একটা সিমিলার স্টোরি বাংলাদেশের সিলেটের এবং ইন্ডিয়ার বর্ডারে জুরির দিকে হয়েছে, এবং আমি বুঝতে পারছি যে কেন সিমিলারিটিটা আপনি লক্ষ্য করছেন। সিমিলারিটি স্টেট রিজন, ভয়ঙ্কর সিমিলারিটি। এবং ব্যাপারটা হচ্ছে যে এই আমার কাছে আজকে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, যে নিকেতনে, মানে ঢাকায় একটা ছেলে বসে ছবিটা আছে। মানে প্রথমে যখন আমরা এই স্টোরিটা শুনেছিলাম, শুনে আমার কাছে খুব ভালো লেগেছিল। তখনও এটা প্রায় 3 বছর না আরো আগে হবে, আরো আগে 4-5 বছর আগে হবে, এই যে অনেক আগের কথা। তারপরে তখন আমাদের ওই ভৌতিক স্টিমও হয়নি, এগুলো কিছু হয়নি। কিন্তু গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপরে আমি এই গল্পটা আরেকজনকে বলি, এবং যাকে বলি তার বাড়ি সিলেট, এবং সে তখন আমাকে বললো যে আমি এরকম একটা ঘটনা শুনেছি, এবং আমার একটা কথা ইন্ডিয়া, বললো যে ওই আশেপাশেই, আমার আশেপাশে মানে কি, বললো যে বর্ডারের ওইদিকে, মানে ওই সাইডেও এই সাইডেও। এবং আমি কিছু ডিলিং করার পরে কিছু ইনফরমেশন পেলাম, পাওয়ার পর তারপরে যখন এই ভৌতিক নিয়ে যখন আমরা কাজ শুরু করলাম, একদিন এই সাকিব জিব্রানকে বললাম, সাকিব একটাকে যেই কারণে বললো যে আমরা একটা এপিসোড করলে কেমন হয়। তো থিং ইজ, আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে ইনভেস্টিগেট করছি, এবং আমরা একটা এপিসোড বানাচ্ছি। এবং আজকে যখন এখানে আসছিলাম, আসার সময় আমরা আলাপ করছিলাম, বলছিলাম যে কৌশিকদা একটা এই গল্পটা বলেছিল, আজকে আমরা আবার মাইকের বাইরে বসে আরো কিছু ইনফরমেশন নিব, বিকজ আমরা দেখতে পাচ্ছি সিমিলারিটিটা এত বেশি কেন, মানে জিনিসটার ঘটনাটা কি। সো
এই টি এস্টেট, এই পাহাড়ি জায়গা এবং এই যে জুজু এক একজন ডিমনটা হ্যাঁ এই টাইপের ওইখানেও হ্যাঁ ফিউচার ওইখানেও আমরা যা শুনছি অলমোস্ট সেম। ওইখানে কিছু বাচ্চা টাচ্চা নাকি হারায় যায় এবং যেহেতু উপজাতীয়রা ওদের তো আর অতটা ইয়ে থাকে না, ওদের পাওয়ারও না ক্ষমতাও নেই, তারা 2 দিন কান্নাকাটি করে তারপর চুপ করে যায়। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি অথরিটির কাছে ওইভাবে জিনিসগুলো যায় না। সো আমাদের অনেক কষ্ট অনেক ইনফরমেশন বের করতে হয়েছে। আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম সেটা হচ্ছে মানে আমি বাংলাদেশের ঘটনাটা বলছি। 5 বছর পর পর এটা একজন শিক্ষিত লোক আমাদের বলেছে, তার হিসাবে সে অনেকদিন ধরে ওই এরিয়াতে থাকে। 5 বছর পর পর ফেব্রুয়ারির মিড থেকে মার্চের মিড পর্যন্ত স্প্রিং, হ্যাঁ এই সময়টায় নাকি এই ধরনের জিনিসপত্র অনেক বেশি হয়। এন্ড গেস হোয়াট, আমরা লাস্ট ফেব্রুয়ারির মিড থেকে মার্চের মিড পর্যন্ত অনেক দিন, প্রায় এই 30 দিনের মধ্যে আমরা বোধহয় 4 বার গিয়েছি, না 2-3 বার দিন করে থেকেছি। এবং ট্রাস্ট মি কৌশিক দা, আমি আপনাকে একটা ভিডিও ক্লিপ দেখাবো, কোনো জুজু বা কোনো ফিচারের ভিডিও না। আমাদের কি হয়েছিল, আমাদের কি হয়েছিল এটা দেখাবো, এবং এটা কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন নাকি আমাকে বললেন। মানে আমরা জানি না ওখানে আমাদের সব জিনিসের তো এক্সপ্লেনেশন থাকে না, এই জন্যই তো এটা প্যারানর্মাল। এক্স্যাক্টলি। সো আমি আজকে আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা যে না আমি তার মানে একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। এবং আমারও যে জিনিসটা ভালো লাগলো যে আমি তো নিজে বন্ধু বান্ধবদের মাঝখানে একটা থিওরি প্রপন্ড করছিলাম যে এরা সিমিলার জিনিসপত্র সবাই মানে এক টাইপের, স্পিসিসটা একই। এটা আজকে আপনার কথাটা শুনে আরেকটুখানি বেশি মানে স্ট্রং হলো আর কি, যে ইউ নো দ্যাট এই থিওরিটা দিস might just happen. কিন্তু আমার কাছে প্রশ্নটা হতে চাই যে মানে সবচেয়ে মজার পার্ট বা ভয়ঙ্কর পার্ট যেটা বলবো, মজার পার্ট বললে ভুল হবে, সেটা হচ্ছে যে ওই জায়গার একটা ব্যাপার, সেটা ঢাকার নিকেতনে একটা বাচ্চা বসে আছে। মানে এই জিনিসটা আমি জানি না যে এটা মানে কি। আমি এখানে একটু জাস্ট মানে একটু লবণ ছিটে আর কি। ওকে, সেটা হচ্ছে যে মানে সুমন ভাই, আমি জীবন, we were all there একসাথে, we had similar experiences. ওকে, I'm not convinced. Always good to have a skeptic on that. I'm not convinced because আমি বলি, because স্পেশালি টি এস্টেট বা জঙ্গল টঙ্গলের দিকে যারা থাকে ওখানে এখন তো অনেক মডার্ন লাইফ চলে এসেছে, তারপর অনেক ওয়াইল্ড ক্রিচার্স থাকে, যেমন চিতাবাঘ ছিল বা এসব ছিল। অনেক বাচ্চারা চিতাবাঘের এটাই বলা হয়, এই ওয়াইল্ড ক্রিচার্স অনেক সময় ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলে। সো এটা 2 ভাবে এক্সপ্লেন করা যায়। একটা হচ্ছে যে ওরা বলে পশু পাখি নিয়ে গেছে, একটা হচ্ছে যে আল্লাহ জানে কি হয়েছে, কোন একটা অশরীর এসে নিয়ে গেছে বা হোয়াট এভার। কারণ ওনার কেসে যেটা ইন্টারেস্টিং স্টোরি, এখানে যেটা হতে পারে যে মেবি ইট ওয়াজ আ টাইগার হোয়াট এভার, কিন্তু ওনারা তখন মানে when you're seeing your child, একটু আগে আমি ধমক দিয়ে গেছি, এখন গিয়ে দেখছি মানে হাফ ইটেন, তখন কিন্তু ব্রেন ঠিক থাকার কথা না। তখন হোয়াট ইউ সি and what you feel, how do you মানে কিন্তু দুটো সম্ভাবনায় আছে, মানে দুটোই হতে পারে। আমি জাস্ট সেইং, আর নিকেতনের বসে যে ছেলেটা যেটা আছে এখন, এটা কিভাবে ইউ ওপেন এনি ইউ প্লে এনি প্লে স্টেশন গেম, কমিক, মুভি, এরকম ক্রিচার প্রচুর দেখা যায়। যেমন আমার ছোটবেলায় ইমাজিনারি ফ্রেন্ড ছিল একটা ছোট্ট র্যাবিট। ওয়াই? বিকজ তখন আমি প্লে স্টেশন খেলতাম না, তাই। আচ্ছা, এখন যদি আমার র্যাবিট থাকতো তাহলে ইট উড হ্যাভ ফ্যাংস, রাইট, যেটা ব্যাট উইংস থাকতো। তখন আমি এগুলো দেখি নাই, সো আমার ছোট ইমাজিনারি র্যাবিট। সো এরকম আর কি। এনিওয়ে জাস্ট ওকে। আচ্ছা, এদিকে আমি একটা কৌশিক একটা জিনিস ক্লিয়ার করি। আমাদের যে ভৌত স্টেজের টিম, আমরা ছিল 4 জনের টিম, আমরা 3 জন থাকি, একটা মেয়ে থাকে, ও রিসার্চ করে, মেনলি সাইটে খুব কম যায়, 2-1 গিয়েছে। আমাদের 3 জনের মধ্যে জীবন পুরোপুরি ভাবে বিলিভার, সবকিছু বিলিভ করে। আমি হচ্ছে সামওয়্যার ইন বিটুইন, আমি করতে চাই, আই ওয়ান্ট টু বিলিভ। আর সাকিব কোনো অবস্থাতে কোনো কিছু বিলিভ করে না। এটা ভালো টিম, এবং হ্যাঁ এই জন্য দরকার, এক্স্যাক্টলি এই জন্য টিমটা ভালো। এই কারণে অনেক সময় আমরা অনেক কিছু দেখে হয়তোবা বলি যে না এটা নিশ্চয়ই একটা কিছু, তখন সাকিব এরকম একটা কথা বলে, তখন বলে যাচ্ছে সরি ভুল হয়েছে। আচ্ছা, উইন্ড করিডোর, যে কৌশিকদার যে উইন্ড করিডোর ব্যাপারটা আমাদের এটা হয়েছিল, মনে আছে? আমাদের এটা হয়েছিল, it was suddenly very cold. এসে শুনবে তখন বলছে আচ্ছা এই জীবনের প্রথম ঠান্ডা লাগতেছে, কখনো ইউজুয়ালি তো গরম হয়, ওনার এসব এক্সপিরিয়েন্স আছে। তো তখন আমরা একটু ইনভেস্টিগেট করে দেখলাম যে আসলে না, ওই জায়গাটাই এরকম। তারপরে পাশের লোকজন বললো হ্যাঁ এখানে দেখছেন না, এই যে দিক দিয়ে ফাঁক ফোকর আছে, বাতাস আসে। মজার ব্যাপার কি সাকিব ভাই, যে যারা বিলিভ করে না তাদের ক্ষেত্রেও আমাদের কৌশিকদের একটা ব্যাখ্যা আছে, যেটা আমরা একটা শুনছিলাম, একটু বলবেন ওটা? যে আমি যেটা বলেছি আর কি, মানে মানুষজন মানে সবাই বলে যে আমি জাস্ট one second, I'm not a disbeliever to be a disbeliever. Okay, মানে it's not like যে না এটা হইতে পারে না, it's not possible. No, এনিথিং ইজ পসিবল।
আমার কথা হচ্ছে লেটস ইনভেস্টিগেট, লেটস স্টাডি। When all else is eliminated and we can't explain it, we can't explain anything, তখন আমরা বলবো যেমন আমরা যদি সবাই মানে অনেকে এসে অনেক গল্প বলতে পারে, সবগুলো বিশ্বাস করলে আমরা মনে হবে সারাক্ষণ রূপকথাতে আছি, তাই না? সেটাই। So তখন it's better to investigate and all that. এই আর কিছু না, nothing else. And for my sake, আমি believe queen just because of believing, but it's definitely I'm like an early warning system এখন। ওয়েলকাম ব্যাক। চমৎকার একটা এপিসোড আমরা শুনলাম এবং আমার মনে হয় যে এই এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি বলেন যে আমরা এরকম এপিসোড আর কিছু করতে পারি, আপনি আইডিয়া দিতে পারেন আমাদেরকে যে আমরা মাঝে মাঝে কোন কথাগুলো কোন সময় আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে সার্থক মনে করব। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক 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 শুভেচ্ছা। সবাই যেখানে ঈদ করছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকুন। আজকের এপিসোডটি শেষ করতে যাচ্ছি। আমরা যাওয়ার আগে জানিয়ে দিতে চাই আগামী এপিসোডে তো আমাদের আবারও ফিরে আসতে হবে। তো চমৎকার একটা এপিসোড আপনাদের উপহার দিতে চাই। আপনারা দেশের বাড়িতে গেছেন, সেখান থেকে ঘটনা নিয়ে ফিরে আসবেন, আমাদের ঘটনা পাঠাবেন, এটাই এক্সপেক্ট করছি। এবং আমাদের এই ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio40.fm, bhutfm@radio.radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। অ্যান্ড ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, সেই সাথে আপনারা কিন্তু আপনাদের ঘটনা লিখুন। আবারও আগামী সপ্তাহে সত্যি বিশ্বাস করুন এরকম একটা শো এর পরে আপনাদেরকে ছেড়ে যেতে বা আপনার সাথে আপনাদের মানে এই শোটা শেষ করতে ভীষণ 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 খারাপ লাগছে, বাট ওই তো শেষ করতে হবে এবং ফিরে আসবো আবারও, সেইটা কথা দিচ্ছি ইনশাল্লাহ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সেই পরিস্থিতি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাংলাদেশের যেখানেই থাকুন না কেন নিরাপদে ফিরে আসবেন আবারও কর্মস্থলে, সেটাই আশা করব। শেষ করছি আজকের মতো এখানেই।